চারিদিকে বৃষ্টির ঝুম শব্দ ভেজার আরও ইচ্ছেকে বাড়িয়ে দিচ্ছে। যেমনই বৃষ্টি থামার নাম নেই, তেমনি রোজা হাত ছড়িয়ে ভিজে যাচ্ছে। রোজার পেছনে কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে তুরজান। সময় যেন থমকে গেছে। চারপাশে শুধু ঝুম বৃষ্টির শব্দ আর তাদের দুজনের নিঃশ্বাস। রোজা যেন বাচ্চাদের মতো বৃষ্টি উপভোগ করছে। ছাদে জমে থাকা পানিতে পা ডুবিয়ে হাঁটছে। তুরজান তাকিয়ে আছে ওর দিকে গভীর স্থির দৃষ্টিতে। তুরজান রোজার দিকে তাকিয়ে বলল, আর কতক্ষণ থাকবি? এবার জ্বর আসবে কিন্তু। রোজা আকাশের দিকে তাকিয়ে বলল, আর একটু থাকি। ভিজে তো গেছি, জ্বর আসলে এমনিতেই আসবে, আর ভিজলে কিছু হবে না। তাহলে সারা রাতি এখানে ভিজতে থাকবো। তুরজান একটু হেসে মাথা নাড়ল। হঠাৎ কি ভেবে রোজার ছড়িয়ে রাখা হাত নিজের হাতে আবদ্ধ করল। একটানে নিজের দিকে করে করে তুরজান ঘোর লাগা কণ্ঠে বলল, সারা রাত বৃষ্টিতে ভিজবি, তারপর জ্বর হলে? আপনাকে আমার ভয় করছে। এমন কেন করছেন? এই এক কথায় তুরজান থেমে গেল। বউ তার আজ যে সারাদিন এই এক কথা বলছে, আপনাকে আমার ভয় করছে। সে কি বাঘ না ভাল্লুক হয়ে গেছে? আচ্ছা, সে কেমন করছে? বৃষ্টি মাথায় করে সামনে বউ রেখে চুপ করে দাঁড়িয়ে থাকবে নাকি? এর চেয়ে ছোট রোজেই ভালো ছিল। অন্তত নিজে থেকে সামনে পিছনে আশেপাশে ঘুরঘুর করত। আচমকাই বজ্রপাতের শব্দের কারণে রোজা চমকে উঠল। হঠাৎ আসা বজ্রপাতের আলোয় রোজার চোখে মুখে আলোর ছিটা পড়ল। রোজা অজান্তেই তুরজানের দিকে এগিয়ে এসেছে। তুরজানের দিকে হঠাৎ এগিয়ে আসায় রোজার মুখ তুরজানের বুকের কাছে গিয়ে ঠেকল। মাতাল করা পারফিউম আর তুরজানের হৃদযন্ত্রের তীব্র হার্টবিট সে শুনতে পাচ্ছে। তুরজান দুহাত দ্বারা নিজের বাহুডোরে আবদ্ধ করে কোমরে হাত রাখল রোজার। একে তো বৃষ্টির ঠান্ডা পানি, আর এক তুরজানের এভাবে কোমরে হাত রাখা। রোজার ভয়ে গোলাপি ঠোঁট তীর তীর করে কাঁপতে লাগলো। অজানা ভয়ে চোখ বন্ধ করলো। তুরজান হালকা হেসে উঠল। তবে রোজার তা দেখার ভাগ্য হলো না। রোজা কোমরে রাখা হাত দুটো তুরজানের থেকে ছাড়ানোর জন্য ছটফটে উঠল। তবে হাতের বাঁধন ঢিলে হচ্ছে, মনে হচ্ছে শক্ত হচ্ছে। বৃষ্টি আরও জোরে পড়তে লাগলো। হঠাৎ তুরজান রোজার ভেজা চুলের খোপা ছেড়ে দিল। চুলগুলো যেন ছাড়া পেয়েই অবাধ্যের ন্যায় পিঠ ছড়িয়ে কোমর পর্যন্ত লেপটে গেল। মুখে লেপটে থাকা চুলগুলো কানের পাশে গুঁজি দিয়ে লম্বা কেশরাশি দুভাগ করে সামনে ছড়িয়ে দিল। যদিও রোজার ওড়না বৃষ্টির পানিতে ভিজে শরীরের সাথে লেপটে আছে, তুরজানের আঙুলের স্পর্শে কেঁপে উঠল রোজা। তবে আসল ঘটনা বুঝতে পেরে তুরজানের হাত থেকে ছোটার জন্য মরিয়া হয়ে উঠল। ইস, কি লজ্জা! তুরজান ছাড়ল না, বরং মোহলাগা কণ্ঠে আওড়ালো, এভাবে ভিজতে থাকলে ঠান্ডা লাগবে ম্যাডাম। তখন দায়ভার কে নেবে? আপনিও তো এখানে আছেন, আপনার ঠান্ডা লাগবে না? তুরজানের চোখে এবার অন্যরকম কিছু জ্বলে উঠল। সে হালকা ঝুঁকে এলো। ফলস্বরূপ দুজনের ঠোঁটের মধ্যে অল্প দূরত্ব থাকলো। সেই কণ্ঠ, আপনি দেখছি আমাকে নিয়ে খুব বেশি সিরিয়াস হয়ে গেছেন। তা হঠাৎ আমার চিন্তা। রোজা কিছু বলল না, শুধু তাকে রইল। কি বা বলবে? রোজা কেনই বা তুরজানের চিন্তা করতে গেল? কিছুক্ষণের জন্য দুজনেই চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর রোজা বুঝে ওঠার আগেই তুরজান রোজাকে কোলে তুলে নিল। এই কি করছেন? আপনার বাবার কথায় ভিআইপি ট্রিটমেন্ট চলছে ম্যাডাম আপনার। তা ঠান্ডা লাগবে তখন কি করবেন? তখন বৃষ্টি বিলাসের জন্য আপনার বাবা আমাকে দোষ দিবে। আমি এসব দোষ ঘাড়ে নিতে পারবো না। নামান, রুমে যাচ্ছি, আমি হাঁটতে পারি। সিঁড়িতে পানি পড়েছে, যদি পড়ে যান। আপনি যদি আমাকে নিয়ে হাঁটতে গিয়ে পড়ে যান, তখন দুজনেরই কোমর ভাঙবে। পড়ব না। আপনি আমার আমানত, আপনাকে জীবন দিয়ে হলেও আগলে রাখবো। রোজা হয়তো ভাবলো তুরজানের কাছে তার বাবা একদিনের জন্য রেখে গেছে, তাই এই কথা বলছে। কিন্তু বোকা হরিণী এটা বুঝলো না, তুরজান সারা জীবনের কথা বলেছে। সেই 9 বছর বয়স থেকে তুরজানের কাছে রোজা আমানত। এইভাবে হুটহাট কাছে আসছেন কেন? আর কোলেই বা নিচ্ছেন কেন? আমি কি ছোট মানুষ যে এভাবে ট্রিট করছেন? তুরজান কোনো উত্তর না দিয়ে রুমে ঢুকে রোজাকে সোফায় বসিয়ে দিল। দুজনেই ভিজে জবজবে নিজে তোয়ালে এনে রোজার মাথায় ধরে বলল, চুপ করে বস, আমি নিজেই পা। চুপ থাকতে পারিস না? সারাদিন বকবক করতেই থাকিস। রোজা চুপ করে গেল। তুরজান নিজের হাতে ওর চুল মুছতে লাগলো। নিজে আগে রোজার রুম থেকে
রোজার কাপড় নিয়ে এসে ফ্রেশ হয়ে নিয়ে বলল। রোজা তুরজানের কথা মতো গিয়ে কাপড় চেঞ্জ করে এলো। তারপর রোজাকে পড়তে বসতে বলে নিজে ওয়াশরুমে গেল। ঘড়ির কাঁটায় তখন 10টার কাছাকাছি সময় চলমান। তুরজানের হঠাৎ করা এইসব দৃশ্য রোজার কাছে একদম নতুন। একটা মানুষ কাজিনকে এতটা কেয়ার করতে পারে হয়তো তুরজানকে না দেখলে রোজা জানতই না। তার চোখ ধীরে ধীরে নরম হয়ে এলো। পড়ার টেবিলে বসে বইয়ের উপর মাথা রেখেই হাজার জল্পনা কল্পনা করতে থাকলো। সকাল 7টা বেজে 15 রোজার ঘুম ভাঙল। উঠতেই খেয়াল হলো সে তুরজানের রুমে। অবাক করা বিষয় হলো তার গায়ের কাপড় আজ একটু এলোমেলো হয়নি। যেখানে প্রতিদিন সে এলোমেলো হয়ে ঘুমিয়ে থাকে, তুবা রাগ দেখায় সেখানে আজ সে পরিপাটি হয়ে ঘুমিয়েছিল। তবে আশেপাশে চোখ বুলিয়ে তুরজানকে দেখতে না পেয়ে কেমন অদ্ভুত অনুভূতি হলো। রোজা নিশ্চয়ই ঘুমিয়ে গেছিল। আর তুরজানের বেডে রোজাকে শুয়ে দিয়ে তুরজান নিজের রুম থেকে বের হয়ে গেছে। এই 1 মিনিট রোজাকে বেডে আনলো কে? সে তো পড়ার টেবিলে ছিল রাতে, তাহলে কি? আর ভাবতে পারল না রোজা। তবে রোজার জন্য তুরজান আজ হয়তো ঘুমাতে পারেনি বা সোফায় ঘুমিয়েছে। এখন এত কিছু ভাবার সময় নেই। নিজের রুমে যাওয়ার জন্য পা বাড়ালো। রুমে গিয়ে দেখলো তো আগে উঠে গেছে। মনটা এখনও খারাপ, তবে আগের থেকে মনে হচ্ছে একটু ভালো। রোজা পুরনো কথা বলে আর তুবার কষ্টটাকে ঘাটতে চাইল না। রোজা আর তুবা ফ্রেশ হয়ে নিচে নামতে দেখলো তুরজান সোফায় বসে ফোনে স্ক্রল করছে। মনে হচ্ছে ফোনে ডুবে আছে, চারিদিকে কিছু নেই হাতের ফোন ছাড়া। অথচ রোজা একটু ফোন ধরলেই ধমকায় পড়তে বসার জন্য। হঠাৎ ফোনে বলতে শুনল তুরজান কাল অনেক রাত জেগেছে, তাই চোখ এমন হয়ে আছে। হয়তো কোনো ফ্রেন্ড বা অন্য কেউ অসহ্য লোক। তবে কিছু বলল না দুজন। কিচেনে পা রাখলো, ক্ষুধা লেগেছে, কিছু বানিয়ে খেতে হবে। তবে কিচেনে যাওয়ার আগে দরজায় কলিং বেল বেজে উঠলো। রোজা ভেবেছে বাড়িতে সবাই ফিরে এসেছে। ভাবতেই দৌড়ে গিয়ে দরজা খুলো, কিন্তু হতাশ হলো একজন ডেলিভারি বয়কে দেখে। ডেলিভারি বয় নিজের দায়িত্ব অনুযায়ী খাবার ডেলিভারি করে চলে গেল। তবে খাবার রোজার হাতে দেওয়ার সময় যে ডেলিভারি বয়ের হাতের টাচ রোজার হাতে লেগেছে তা সোফায় বসা লোকের চোখ এড়ায়নি। তুরজান উঠে দাঁড়ালো। তারপর রোজার কাছে গিয়ে তার থেকে সব খাবার নিয়ে তুবার হাতে দিয়ে দিল। তুই খাবার রেডি কর, আমি আসছি বলে রোজার হাত ধরে টেনে উপরের তলায় উঠতে লাগলো। তবে রোজার কিছু বলার আগে তুরজান রোজার হাত ধরে ওয়াশরুমে নিয়ে গেল। রোজা বলে উঠল, আরে কি করছেন, পড়ে যাব। তবে তুরজান উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করলো না। রোজাকে টেনে নিয়ে গেল ওয়াশরুমে। গিয়ে সোজা লাক্সারি রেইন শাওয়ার ছেড়ে দিতে রোজা কিছুটা তুরজানের দিকে এগিয়ে গেল। ফলস্বরূপ তুরজানের বুকে মাথা ঠেকল। তুরজানের শরীর থেকে রোজা পারফিউম, হিউট লাক্স পারফিউমের গন্ধ। রোজা বলল, সরুন তো, ভিজে গেলাম। সরে আসি, আর ভিজে গেলি কোথায়? ভেজার জন্যই তো এখানে নিয়ে দাঁড় করিয়েছি। মানে? আরে আমি এত সকালে শাওয়ার নিব না। তুরজান জোর করে রোজাকে রেইন শাওয়ারের নিচে দাঁড় করালো। তুরজানের হাতে বডি ওয়াশ নিয়ে পুরোটা রোজার গায়ে ঢেলে দিল। রোজা হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। পানি রোজার গা বেয়ে নিচে পড়তে থাকলো। তবে এতক্ষণ তুরজান চুপ করে দাঁড়িয়ে থাকলো। রোজার দিকে তাকাতেই কেমন যেন কেঁপে উঠল। রোজার গায়ে পানি লেপটে আছে। তুরজান সেদিকে এক নজর দেখে চোখ নামিয়ে নিল। রোজার হাত থেকে কালকের রাতে করা ব্যান্ডেজটা একটানে খুলে ফেলল। যদিও কাল রাতে বৃষ্টির জন্য সেটা নষ্ট হয়ে গেছিল, কিন্তু রাতে আবার তুরজান যত্ন সহকারে ব্যান্ডেজ করে দিয়েছে। পুরো বোতল বডি ওয়াশ দিয়ে হাত ঘষতে থাকলো। রোজা চোখ বন্ধ করে নিল। একে তো কালকের পর থেকে ভালোই জ্বলছিল, জ্বালা শেষ হয়নি, এখন আবার হাতের ঘর্ষণে হাত দ্বিগুণ জ্বলছে। তুরজান বেশ কিছুক্ষণ পর হ্যান্ড শাওয়ার দিয়ে হাত ধুয়ে দিল। রোজা পানিতে ভেজার কারণে এক মাপে কেঁপে চলছে। হয়তো জ্বর আসবে। কাল রাতে বৃষ্টির ভেজা, এবার নিশ্চিত 8 বছর আগের মতোই জ্বরে হসপিটালে যেতে হবে। কাঁপাকাঁপি করতে থাকলে তার কাঁপাতে বিপরীতে দাঁড়িয়ে থাকা পুরুষ হৃৎপিণ্ড দ্বিগুণ কাঁপছে। তুরজান রোজাকে ছেড়ে পাশের দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে বলল, দ্রুত শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে নে। ফ্রেশ হওয়া মানে কি? আমার গায়ে কি নোংরা লেগেছে? আমি তো ঘুম থেকে উঠে মাত্র ফ্রেশ হয়ে নিচে গেলাম। আমাকে ভিজিয়ে দিলেন। এত সকালে কেউ শাওয়ার নেয়? কেউ না নিলে তুই নিবি। রোজাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে তুরজান রোজার দিকে এগোতে এগোতে বলল,
শাওয়ার নিবি নাকি হেল্প করব? দাঁড়া হেল্প করছি। রোজা তুরজানের এগানো দেখে বলল, শাওয়ার নিচ্ছে, আগে আপনি এখান থেকে যান। তুরজান বলল, 2 মিনিটে শাওয়ার নিবি? কালকে রাতে ভিজেছিস, আবার এখন এভাবে বেশিক্ষণ থাকলে ঠান্ডা লেগে যাবে। বলে ওয়াশরুম থেকে বেরিয়ে রুমে এলো। রোজার আর কি করার, একে তো ভিজে গেছে, এখন পুরো শাওয়ার নেওয়া ছাড়া কোনো উপায় নেই। কাঁপতে কাঁপতে শাওয়ার নিল, সাথে তুরজানের 14 গোষ্ঠী উদ্ধার করলো বকে বকে। রোজা বেরোচ্ছে না দেখে তুরজান ওয়াশরুমের দরজায় নক করলো, তবে ভিতর থেকে কোনো শব্দ না পাওয়ায় রোজাকে ডাকলো। রোজা বলল, আমি জামা আনিনি। তো এখন কি করব? জামা নিয়ে যাসনি কেন স্টুপিড? আপনি জামা আনার সময় দিলেন কোথায়? আসামির মতো টানতে টানতে ওয়াশরুমে নিয়ে আসলেন। ঠান্ডা লেগে যাবে। কি হলো, কথা কানে যাচ্ছে না? বোবা হয়ে গেছিস, বের হ। রোজা ভাবলো তুরজান রুমে গেলেই সে বাথরোব পরে রুমে গিয়ে ড্রেস পরে নেবে। অদ্ভুত লোক আপনি, জামা ছাড়িয়ে বের হব, আপনি আপনার রুমে যান। বলতেই তুরজান দরজায় ফের নক করলো। ডোর খোল। মানে ডোর খুলবি নাকি থাপ্পড় দিব? স্টুপিড কোথাকার, মাথায় বাজে চিন্তা বাসা নিয়ে ঘুরিস, সব চিন্তা ছুটিয়ে দিব। রোজা হালকা করে দরজা খুলে উকি দিল, যদিও গায়ে বাথরোব জড়ানো। উকি দিতেই তুরজান রোজার হাতে জামা ধরিয়ে দিয়ে বলল, দ্রুত বের হবি, আমার টাইম ওয়েস্ট হচ্ছে। তো দাঁড়িয়ে থাকতে বলেছে কে? থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দিব স্টুপিড। বড়দের সম্মান করার ম্যানার্সটুকু নেই, সারাদিন শুধু মুখে মুখে কথা বলিস। একটু থেমে বিড়বিড়ালো, স্যাহ তুরজান নওয়াজ, তোর বুকের বাম পাঁজরের হাড়ের কোয়ালিটি এমন তেরা, তো একটু তো সহ্য করতেই হয়। বলে হাসলো। ইদানিং একাই হাসি পেয়ে রোজার কাণ্ড মনে পড়লে কিছুক্ষণ পর রোজা কাঁপতে কাঁপতে মাথায় টাওয়াল পেঁচিয়ে ওয়াশরুম থেকে বের হলো। পরনে কালো প্লাজো সেট। বের হতে বেডের দিকে দৌড় লাগালো। গন্তব্য বিছানায় কাঁথা মুড়ি দিয়ে ঘুমাবে। হয়তো জ্বর আসবে, নয়তো যেই পরিমাণ শীত লাগছে তাতে কাঁথার নিচে না গেলে নিশ্চিত মৃত্যু। দৌড় দিবে তার আগেই তুরজান রোজার হাত ধরে টেনে ধরল। রোজা এসে একদম তুরজানের বুকে পড়ল। তুরজান রোজার কোমর পেঁচিয়ে ধরল এক হাতে। রোজা কিছুটা উষ্ণ অনুভব করলো, তবে শীতে হাত পা রীতিমতো কাঁপছে। তুরজান রোজাকে বেডে বসিয়ে কাঁথা দিয়ে রোজাকে পেঁচিয়ে দিল। তারপর রোজার হাত টেনে নিয়ে নিজে জেল লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। তুরজান হাত ছাড়তেই রোজা ওভাবে শুয়ে পড়ল। তুরজান রেগে বলল, খাবার খেয়ে ওষুধ খেয়ে নে, জ্বর আসতে পারে। আমি এখন খাবো না। কেন? কাল রাতে আমার ঘুম হয়নি, তাই এখন ঘুমাবো। তুই কাল রাতে 10টায় ঘুমিয়েছিস, তাও বলছিস ঘুম হয়নি? হ্যাঁ, আপনি বললেন যে কাল অনেক রাতে ঘুমিয়েছেন, তো তাহলে এখন বলছেন 10টায় ঘুমিয়েছি। আমি তো পড়ছিলাম। তুই 10টায় ঘুমিয়েছিস? আর কিভাবে? না মানে স্বপ্নে পড়ছিলি? আমি না হয় ঘুমিয়ে পড়েছিলাম, আপনি তাহলে রাত জেগে কী করলেন? অনেক বছর পর কাউকে দেখছিলাম যে ঘুমালে তাকে কেমন লাগে। আপনি একটা হিটলার, অশুদ্ধ পুরুষ। কেন? আমি আবার কি করলাম? আপনি অন্যের বউকে কেন দেখছিলেন? নিজে বিয়ে করে নিজের বউকে দেখতে পারেন না? অশুদ্ধ পুরুষ। নিজের বউকেই তো দেখছিলাম, এখানে অশুদ্ধ হওয়ার কি আছে? রোজা সকালে ওষুধ খেয়ে ঘুমিয়েছে। এখন দুপুর থেকে বিকেল হতে চলল। তুরজানও রোজা ঘুমানোর পরে বাড়ি থেকে বেরিয়েছে, এখনও ফেরেনি। তুবা গিয়ে রোজাকে ডাকলো, তবে সাড়া না পেয়ে কাঁথা টেনে কপালে হাত ছোঁয়াতেই চমকে উঠল। যে মেয়ে সকালেও ভালো ছিল, হঠাৎ তার জ্বর এলো কী করে? তুবা রোজাকে ডেকে সাড়া না পেয়ে তুরজানকে কল করলো, তবে তুরজানের কল রিসিভ হলো না। পুনরায় আবার কল করতেই তুরজান বলল, কী সমস্যা বলো? আমি তো বলে এসেছি বাবার মিটিং আজকে আমি অ্যাটেন্ড করছি, তাও বারবার ফোন দেওয়ার মানে কি? আমি একটা জরুরি একটা মিটিংয়ে আছি। ভাইয়া, রোজার জ্বর এসেছে। কথাটা কর্ণকুহরে পৌঁছাতেই তুরজান চিন্তিত কণ্ঠে প্রশ্ন করলো, কখন? জানি না, তুমি তো ডাক্তার নিষেধ করে গেলে। তবে এখন ডাকতে গিয়ে দেখি জ্বর এসেছে। ওপাশ থেকে ফোন কেটে গেল। তুরজান মিটিংয়ে বসেছে মাত্র। লম্বা আকৃতির টেবিলে তুরজান সহ সব ওয়াকাররা বসে আছে। মিটিং শুরু হবে সে প্রতীক্ষায়। তবে হঠাৎ তুরজানকে উঠতে দেখে একজন বলল, স্যার এনিথিং ইজ রং? তুরজান কোনো কথা বলল না, উঠে চলে যেতে নিলে একজন বলল, স্যার কিছুক্ষণের মধ্যেই মিস্টার চার্লস চলে আসবে, আপনার বাবার স্বপ্নের ডিল এটা। আর সময় মতো মিটিং না হলে আপনার বাবার এতদিনের ইচ্ছা স্বপ্ন দুটি নষ্ট হয়ে যাবে। হঠাৎ কোথায় যাচ্ছেন স্যার? কোনো কথা না বলে কটাক্ষ সুরে বলল, আই ডোন্ট কেয়ার, মিটিং ক্যান্সেল করো। স্যার আপনার বাবার অনেক টাকার প্রজেক্ট লস হয়ে যাবে।
তোমাকে চিন্তা করতে হবে না, ক্ষতিপূরণ আমি দিয়ে দিব। বলেই দৌড়ে অফিস থেকে বেরিয়ে গেল। হঠাৎ এমন রাগী বদমেজাজি মানুষটা কার খবর পেয়ে ছুটে গেল তা নিয়ে কেউই অবগত নয়। তবে এটুকু বুঝলো আপন কেউ না তো এই অল্প কদিনে তুরজান নেওয়ার সম্পর্কে সবাই যা শুনেছে আর যা দেখেছে তাতে এমন বিহেভ করার লোক তুরজান নেওয়াজ না। তুবা রোজাকে বেডে হেলান দিয়ে বসালো, তবে রোজা এখনও চোখ বন্ধ করে আছে। জ্বরের প্রকোপ এতটাই বেশি যে ডাকতে পারছে না। তুবা রোজাকে খাবার খাওয়াতে গেলে রোজা বলল, খাবো না, একটু খেয়ে মেডিসিন খেয়ে না, ভালো লাগবে। খাবো না। বাবারা কখন আসবে? বলেছে চলে আসবে, রাত হতে পারে, চিন্তা করবে, তাই তোর জ্বরের কথা বলিনি। কাকুমণি শুনলে তো একেবারে হুল্লোড় বাঁধিয়ে দিবে। ভালো করেছিস জানাসনি। এখন আমার কিছু ভালো লাগছে না, বিরক্ত লাগছে সব। বলতে রুমে ঢুকলো তুরজানকে দেখে রোজা কাঁথা টেনে মুখ ঢেকে দিল। কিছুতেই কথা বলবে না সে। কি দরকার ছিল অত সকালে গোসল করানোর? তাও 1 ঘন্টার মতো সময় ধরে। এখন জ্বর এসেছে তো খুশি নিশ্চয়ই খুব, নয়তো সকালের পর থেকে একবারও দেখতে এলো না। রোজা কেন উঠছে না? কিছুতেই কথা বলবে না। তুবা খাবার প্লেট রেখে তুরজানকে বলল, ভাইয়া ওকে খাবার খাইয়ে দিও, ও এখনও দুপুরের খাবার খায়নি, আর তাই হয়তো জ্বরের ঘরে আবল তাবল বকছে। বলে রুম থেকে বেরিয়ে গেল। রোজা ছোট থেকে এমন, জ্বর এলেই কী বলে না বলে ঠিক নেই। কখনো বলে আকাশ থেকে পানির ফোঁটা পাথর হয়ে তার গায়ে পড়ছে, তো কখনো বলে একটা ছোট জিনিস চোখের সামনে এত বড় হয়ে যাচ্ছে, আবার কখনো ছোট জিনিস গায়ে পড়লেও অনেক ভারী লাগে। এগুলো সত্যি হয়। শরীর দুর্বল হলে আবার কেউ পাগল বলো না। তুরজান রোজাকে মুখ থেকে কাঁথা সরাতে বলল। রোজা আরও মুখ ঢেকে নিল। তুরজান এবার কাঁথা টেনে নিচে ফেলে দিল। রোজা জ্বরের প্রকোপে শীতে কাঁপছে, তবে কাঁথা টান দিতেই রোজার ফর্সা উদর ভাসমান, টপস কিছুটা উপরে উঠে গেছে। রোজা তড়িৎ গতিতে অন্য পাশে ফিরল। তুরজান রোজার পাশে বসল। রোজা শীতে এখনও কাঁপছে দেখে তুরজান কাঁথা রোজার গায়ে দিয়ে রোজাকে নিজের উরুতে বসালো। রোজার কপাল ঠেকলো তুরজানের বুকে। তুরজানের শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। শার্টের ওপর থেকে রোজার জ্বর অনুভব করলো। গা জ্বরের প্রকোপে পুড়ে যাচ্ছে। তুরজানের শরীর থেকে আবার রোজা পারফিউম, হিউট লাক্স পারফিউম গন্ধ রোজার নাক সেট করলো। তবে উষ্ণতা অনুভব করে তুরজানের বুকে মাথা ঠেকে বসে রইল। রোজা এখনও চুপ আছে। জ্বরের ঘরে এখনও জেদ কমেনি। সে কিছুতেই কথা বলবে না। তুরজান ড্রয়ার থেকে থার্মোমিটার বের করে রোজাকে হা করতে বলল। রোজা মুখ না খুলে চুপ করে বুকে মাথা গুজে বসে রইল। তুরজান রাগী স্বরে বলল, হা কর স্টুপিড। কি হলো হা কর, জ্বর চেক করবো। স্টুপিড হা কর, নয়তো এক আছাড় মারব। তুরজানের বুকে লেপ্টে থেকে রোজা ফুপিয়ে কেঁদে উঠল। তুরজান রোজার মুখ 2 হাতের আজলায় নিয়ে নরম সুরে শুধালো, কি হলো, কাঁদছিস কেন? রোজা কেঁদে ফর্সা মুখ লালচে হয়ে গেছে। নাক টানতে টানতে বলল, আপনি শুধু আমাকে বকেন? কই আর কাউকে তো বকেন না, আমি কি খুব খারাপ? বলেই তুরজানের বুকে মাথা ঠেকে 2 হাত দিয়ে তুরজানের পিঠ জড়িয়ে ধরল। তুরজান বেশ বুঝতে পারল জ্বরের ঘরে এসব বলছে। তুরজান রোজাকে সোজা করতে গেলে আরও তুরজানকে 2 হাত দিয়ে শক্ত করে ধরল। মিনমিনিয়ে বলল, একটু থাকি না প্লিজ, খুব শীত করছে, নয়তো শীতে মরে যাব। তখন বকবেন কাকে? মরা মানুষকে কি বকা যায়? আমি তো। থেমে গেল রোজা। তুরজানের বুকের ভিতরে উত্তাল নৌকায় থাকা এক অসহায় মানুষের মতো শূন্যতা অনুভব করল। জ্বরের ঘরে এই মেয়ে তুরজানের বুকে তীর ছুড়ল। সে কি জানে তাকে ঘিরেই তুরজান নেওয়াজ বেঁচে থাকে? একটুখানি আশায় কবে তার মতো রোজাও অনুভব করবে তুরজানকে, তুরজানের ভালোবাসাকে। তুরজান আলতো হাতে ওভাবেই রোজার মুখে থার্মোমিটার দিল। কিছুক্ষণ বাদে বের করে দেখল জ্বর 104 ডিগ্রি সেলসিয়াস। থার্মোমিটার রেখে রোজাকে ডাকলো। তবে রোজা এখন একদম তুরজানের শরীরের সাথে মিশে রয়েছে। রোজা গুনগুন করে কি যেন বলছে, তা দেখে তুরজান রোজার ঠোঁটের কাছে নিজের কর্ণ দিতেই শুনতে পেল রোজা বলছে, আপনি শুধু আমায় বকেন, আর কাউকে বকেন না। সবাইকে ভালোবাসেন, আমাকে একটুও ভালোবাসেন না, একটুও না। আমি কিছুতে আপনার সাথে কথা বলবো না। তুরজান কথাটা শুনে মুচকি হাসল। তবে এ হাসিতে মনে হলো বহু পুরনো আঘাত ভোলার হাসি। তবে তার প্রিয়তার অগোচরে রয়ে গেল। তুরজানও রোজার মুখপানে চেয়ে বলল, সবাই তো আর আমার বুকের বাম পাঁজর নয় যে সবাইকে বকবো, রাগ দেখাবো। তবে তুই আমার বুকের বাম পাঁজর, তাহলে কেন অন্যের ছোঁয়া
তোর শরীরে আমি সহ্য করব। জানির ভীষণ কষ্ট হচ্ছিল যখন ডেলিভারি বয়ের ছোঁয়া তোর হাতে লেগেছিল। কেন এমন তীব্র হিংসা হচ্ছিল আমি জানি না। একটু থেমে আবার বলল, ভালোবাসা বুঝি এতই সহজ? আমি তো তোর স্বপ্ন পূরণেই তোর থেকে দূরে পাড়ি জমিয়েছিলাম, তবে তুই কেন সেই পোড়া ক্ষতকে আবার আঘাত করলি? কেন আমার স্মৃতি তোর মস্তিষ্কে নেই রোজা? আমি কি খুব বড় ভুল করেছিলাম সেদিন? তবে সেদিন ভুল করলেও তোকে বলে আমি যেতে পারতাম না? তুই বল, হৃৎপিণ্ড রেখে যেতে যেখানে কষ্ট হচ্ছিল সেখানে হৃৎপিণ্ডের চোখে ঝরা পানি কিভাবে দেখে চলে যেতাম? আমি তোর কারণে যতটা দহন হচ্ছি বিশ্বাস কর, তুইও ঠিক তার থেকে বেশি দহনে পড়বি। আমার ভালোবাসার দহনে আমি তোকে পোড়াবো, ভীষণ করে পোড়াবো। ভালোবাসা এত সহজ না, তবে আমার বাম পাঁজরকে আমি ভীষণ ভালোবাসি। তার সবটুকুকে আমি ভালোবাসি, তার পাগলামো, কান্না, হাসি, রাগ, অভিমান, অনুরাগ সব কিছুকেই ভালোবাসি। আর যে কারোর এই সবকে ভালোবাসে সে রাগ দেখানোর অধিকার রাখে। বলতেই তুবা ডক্টর নিয়ে রুমে প্রবেশ করলো। এই মহিলাই এতদিন যাবত রোজা চিকিৎসা করেছেন। ততক্ষণে তুরজান ঠিক হয়ে বসেছে, তবে রোজা এখনও তুরজানের বাহুডোরে আবদ্ধ। ডক্টর এসে বলল, ওকে বেডে শুয়ে দিন। তুরজান রোজাকে শোয়াতে গেলে রোজা আরও শক্ত করে তুরজানকে জড়িয়ে ধরে বুকে মাথা রাখল। মানে সে বেডে শুতে চাইছে না। তা দেখে ডক্টর বললেন, আপনি ওনাকে ধরে রাখুন, আমি এভাবে চেক আপ করছি। কিন্তু হঠাৎ এমন জ্বর, ওর তো ঠিক 9 বছর আগে এমন জ্বর হয়েছিল। ডক্টর এসে রোজাকে চেক আপ করে বলল, রোজার কন্ডিশন ভালো লাগছে না। হঠাৎ জ্বর, বাড়িতে আর কেউ নেই, থাকলে মাথায় জলপট্টি দিতে বলুন, আস্তে আস্তে কমে যাবে। বলেই ডক্টর বেরিয়ে গেলেন। প্রেসক্রিপশন দিয়ে তুরজান বেরোতে গেলে তুবা বলল, ভাইয়া আমাকে দাও, আমি নিয়ে আসছি। কিন্তু এখন বাইরের অবস্থা ভালো না, সমস্যা নেই, তাছাড়া ফার্মেসিও বেশি দূরে নয়, তুমি বরং রোজাকে দেখে রাখো, আমি এখনই নিয়ে আসছি। সাবধানে তুবা। বলেই তুবা ঔষধ আনতে চলে গেল। তুবার আজ ভীষণ খুশি লাগছে, কতদিন পর ভাইয়া তাকে নাম ধরে ডেকেছে। সেই ছোটবেলা 10 বছর আগে হয়তো তুরজানের মুখে নিজের নাম শুনেছিল। ভাবনার মাঝে হাতে টান অনুভব করলো, একটা ছেলে তাকে টেনে ধরেছে, বুঝতেই কষে থাপ্পড় দিতে গেল। তবে ভাবনায় ছেদ ঘটল। ঘটনা বুঝতে পেরে ভাইয়ার কথা ভেবে সে আবেগে আপ্লুত হয়ে এখনই গাড়ির নিচে চাপা পড়তো। ভাগ্যিস লোকটা তাকে বাঁচিয়ে দিল। কিন্তু এমন মাস্ক পরে আসছে কেন তাই বুঝল না। নিশ্চয় হাঁপানির রোগী, ধুলোতে শ্বাসকষ্ট হয়, তাই রাস্তায় মাস্ক পরে আসে। মিজমিজ দেখে চলতে পারে না, একটু হলেই তো সরি। আসলে থেমে বলল, আপনার তো হাত ছিলে গেছে। এতক্ষণে ছেলেটি খেয়াল করলো আসলেই তার হাত কিছুটা ছিলে গেছে। হয়তো তুবার হাত ধরে টান দিতে গিয়ে হাত গাড়িতে একটুখানি লেগেছিল। চলন্ত গাড়িতে হাত লাগায় এমনটা হয়েছে। তুবা নিজের পার্স থেকে একটা মেয়েলি রুমাল বের করে লোকটার হাতে পেঁচিয়ে দিল, সাথে কিছু টাকা দিয়ে বলল, সরি, আমার জন্য আপনার হাত কেটে গেছে, এই টাকাটা রাখুন, ডাক্তার দেখে নেবেন। কি মনে করে লোকটা টাকা নিয়ে আর ওয়ালেটে রেখে দিল তার। যদিও তুবা অবাক হয়নি, তার জন্য কেটেছে, এটাই একটুখানি শোধ হলো। কেউ কাউকে হেল্প করলে তার শোধ করা সম্ভব না। তুবা বলে, আসলে আমি আসলে আপনি কিছু একটা ভাবছিলেন, তাই তো জানি। আসলে অ্যাক্সিডেন্ট করার সময় সবাই বলে সে কিছু একটা ভাবছিল। তবু অবাক, এই লোক না হয় তার জীবন বাঁচালো, ঠিক আছে, তাই বলে মাথা কিনে নিয়েছে নাকি? একটা মেয়েকে রাস্তায় পেয়ে যা না তাই বলছে। তবু বললো, আপনার মাথায় সমস্যা, ডাক্তার দেখে নেবেন। আর হ্যাঁ, থ্যাঙ্কস জীবন বাঁচানোর। কথা শেষ করার আগে ছেলেটি বলল, আচ্ছা ডাক্তার দেখে নেব, ভাবছি আজ আর যাব না, 7 দিন মতো পরে যাই ডাক্তারের কাছে। অদ্ভুত লোক তো আপনি কবে ডাক্তার দেখাবেন তা আমাকে বলছেন কেন? নাকি রাস্তাঘাটে সবাইকেই বলেন? ছেলেটির ভাবনার অভিনয় করে বলল, না সবাইকে তো বলি না, আসলেই তো আপনাকে বলছি কেন, ভুল হয়ে গেছে। তবে আসি ভাই, নিজের খেয়াল রাখবেন। আমার মতো সবাই উদার মনের না যে আপনাকে বাঁচানোর জন্য নিজের জীবন দিয়ে যাবে। রোজা এখনও বিড়বিড় করছে, তবে এবার জোর করে রোজাকে বেডে শুয়ে দিয়ে মাথায় জলপট্টি দিতে থাকলো তুরজান। তবুও নিচে থেকে ওষুধ নিয়ে এলো। তুরজান রোজাকে জোর করে কয়েক লোকমা ভাত খাইয়ে দিল, তারপর মেডিসিন খাইয়ে দিল। রোজা জ্বরের ঘরে খাবার খেয়ে মেডিসিন খেলো, তবে তুরজানের এক হাত এখনও ধরে রেখেছে। তুরজান রোজাকে শুয়ে কাঁথা গায়ে দিয়ে তুরজান নিজের রুমের উদ্দেশ্যে পা বাড়াতেই রোজা শক্ত করে তুরজান হাত ধরে বলল, থেকে যান এখানে, আমার ভীষণ ভয় করছে, মরে যাব আমি। বলতেই তুরজান ফিরে তাকালো। রোজা এখনও শীতে কাঁপছে। তুরজান পুনরায় এসে রোজার পাশে বসলো। রোজা কাছে উষ্ণতা পেতেই তুরজান উড়ুতে মাথা উঠিয়ে দিল। তুরজান চুপ করে তার
বোকা পাখির কাণ্ড দেখছে। যে মেয়ে জেগে থাকলে নিজ ইচ্ছায় তুরজানের কাছে ঘেঁষে না, সে জ্বরের ঘরে কেমন তুরজানের কাছে উষ্ণতা খুঁজছে। এমনটা যদি সারা জীবনের জন্য হয়ে যেত, হবে সেটা তুরজানও জানে, তবে আর কত অপেক্ষা করবে। অপেক্ষার প্রহররা যে ক্লান্ত হয়ে যাচ্ছে, ঘুমন্ত রোজার দিকে তাকিয়ে বিড়বিড়ালো তুরজান। একটা ভুলের জন্য এতটা সাফার করতে হবে জানলে সেদিন নিজের কষ্টের কথা ভাবতাম না। তখনকার বুকের ক্ষতের চেয়ে এখনকার ক্ষতই বেশি কষ্ট দিচ্ছে। তখন দূরে থেকে পুড়েছি, এখন কাছ থেকে পুড়ছি। তখন ভেবেছি দেশে ফিরে সব অভিমান ভেঙে দিব, এখন ফিরে এসে অভিমানই পেলাম না। তোকে নিজের একান্তকেও ভেবে ধরতেও পারছি না, না ছুতেও পারতি। এতটাও যন্ত্রণা না দিলে পারতি বউ। সেদিন রাতে বাড়িতে ফিরে এসে সবাই যেন অস্থির হয়ে পড়েছিল। তুরজানকে অনেক কথা শুনিয়েছে মোস্তফা নেওয়াজ। একদিন তারা মেয়েকে রেখে গেছেন, তাই খেয়াল রাখতে পারেননি, আর সারা জীবন কিভাবে রাখবে। আরও অনেক কথা, কিন্তু তুরজান কোনো উত্তর দেয়নি, প্রতিক্রিয়াও দেখায়নি। তাজারুল নেওয়াজ তো তুরজানের সাথে তেমন কোনো কথাই বলেনি। হয়তো দুপুরে তার মিটিং ক্যান্সেল করা নিয়ে তুরজানকে দায়িত্ব দিয়েছিল বলে রাতে ফিরেছেন সবাই, নয়তো মিটিংয়ের জন্য আগে ফিরতেন। মানে এখন সব দোষ তুরজানের। রেহেনা নেওয়াজ, রাহেলা নেওয়াজ আর তানিয়া নেওয়াজ এই 7 দিনে রোজাকে সুস্থ করে ছেড়েছে। রোজা আজ 3 দিন ভালো, তবে এই 3 দিনের মধ্যে তুরজান আগ বাড়িয়ে কোনো কথা বলেনি রোজার সাথে। রোজা কিছু বললে হ্যাঁ হু বলে উত্তর দেয় বেশি। রোজা ভেবেছে হয়তো বাড়ির সবাই রোজার অসুস্থতার জন্য তুরজানকে রাগ করেছে। এখন সেই রাগ নিয়ে তুরজান কথা বলছে না রোজার সাথে। আজ 2 দিন সুস্থ হয়েছে, কালকে আরাজের বার্থডে উপলক্ষে রাফেজ বাড়ি ফিরছে। আজ বাড়ির সবাই ব্যস্ত বললেই চলে। আরাজের বার্থডে সেলিব্রেশন করার কাজে, ডেকোরেশনের শেষের দিকে সবাই ব্যস্ত, শুধু রোজাকে বসিয়ে রেখেছে, কিছু করতে দিচ্ছে না। প্রত্যেকবার রোজাই এসবে আগে থাকে, অথচ এবার থেকে কিছু ছুতে পর্যন্ত দিচ্ছে না। রেহেনা নেওয়াজ এসে একবার জোর করে এটা ওটা খাইয়ে দিয়ে যাচ্ছে, তো তানিয়া নেওয়াজ এসে কেমন লাগছে, কি খেতে মন চাচ্ছে এইসব জিজ্ঞাসা করছে। সাথে রাহেলা নেওয়াজ তো সুযোগ পেলে রোজাকে ফাঁসিয়ে দিয়ে দুনিয়ার যা ফ্রুটস আছে তা খেতে দিতে বলছে। 2 গিন্নি এসে মুখে পুড়ে দিয়ে গেলাচ্ছে। আর তাজারুল নেওয়াজ আর মোস্তফা নেওয়াজ তো বাইরে গেলে জিজ্ঞেস করে কি লাগবে, কিছু আনতে হবে কি না। এসব ভেবে রোজা সোফা থেকে উঠে একটা ফুলের ঝুড়ি ধরতেই রাফেজ বলল, রোজা ভাইয়া কিছু বলবা? তুরজানকে একটু ডেকে দিবে না? মানে এখনও ঘুম থেকে ওঠেনি। রোজা বেশ অবাকই হলো, সকালে ওঠা মানুষ এখনও ঘুমাচ্ছে না, মানে আবার অসুস্থ নাকি? রোজা দোমনা নিয়ে বলল, ভাইয়া উনি কি অসুস্থ? না মানে এত দেরিতে তো ওঠে না। জানি না, সেই জন্যই তো তোমাকে বলছি একটু ডেকে দাও, বলে সে অন্যদিকে চলে গেল। রোজা আরও কিছু জিজ্ঞাসা করার আগেই কাজে ব্যস্ত হয়ে গেল। রোজাও কথা বলবে না? রোজা কি কিছু বলেছে? বলেছে যে আমার অসুস্থতার জন্য আপনি দায়ী। বলেনি তো। রোজা হয়তো ভালো থাকলে তুরজানকে দোষ দিতে না, বলে দিত সবাইকে, তুরজান ভাই আমাকে নিষেধ করেছিল, আমি জোর করে ভিজেছিলাম। কিন্তু সে নিজেই আজকে তুবার থেকে শুনেছে। তুবাকে জিজ্ঞেস করেছিল, রোজা হঠাৎ তুরজান ভাই আমার সঙ্গে কথা বলছে না কেন? তুবা সবটা খুলে বলল। রোজা সরিও বলতে চেয়েছে, কিন্তু তার তো সকাল থেকেই দেখাই নেই। রোজা ভেবেছে হয়তো কোনো কাজে বাইরে গেছে, কিন্তু না, এখন শুনছে সে ঘুম থেকে ওঠেনি। কিন্তু সে তো কিছুতেই কথা বলবে না। অন্যের করা রাগের জন্য তার সাথে কথা বলছে না, সেও বলবে না। এদিকে তুবার সাথে আরেক কাণ্ড ঘটে গেছে। একে তো সে নিজের মন হারানো ব্যক্তিকে এখনো খুঁজেই পেল না। আবার তাজারুল নেওয়াজ বলেছে আজকের পার্টিতে নাকি তার কোনো বন্ধু বা বন্ধুর ছেলে আসবে। তার বন্ধুর ছেলের জন্য তুবাকে ভীষণ পছন্দ, আজকে পার্টিতে আসবেই, সেহেতু তুবাকে একেবারে দেখে যাবে। তাজারুল নেওয়াজ প্রথমে সম্মতি না দিলেও তুবাকে জিজ্ঞেস করেছিল তার কাউকে পছন্দ আছে কি না। তবে তুবা কি বলতো? যাকে চেনে না, যে হঠাৎ অদৃশ্য হয়ে গেল, তার কথা পরিবারকে কিভাবে বলতো? হয়তো অচেনা লোককে চিনলে বা তার সম্পর্কে কিছুটা জানলে সে পরিবারকে বলতো তার পছন্দ আছে, কিন্তু সে তার সম্পর্কে কিছুই অবগত না। যদিও রোজা বলেছিল তুবাকে সবটা তুরজান বা মিরানকে জানাতে, কিন্তু তুবা ভয়ে কাউকে কিছু বলেনি। আর রোজাকেও বলতে দেয়নি। তুবা যেহেতু চুপ ছিল, তাই তার চুপ থাকাকে সবাই ধরে নিয়েছে পরিবারের পছন্দই তার পছন্দ।
তাই তাজারুল নেওয়াজ তার বন্ধুকে হ্যাঁ বলেছেন। পৃথিবীর বুকে এই নিশ্চুপতার জন্যই মানুষ তার প্রিয় মানুষকে হারায়, পরে হারিয়ে সারা জীবন আফসোস নিয়ে বেঁচে থাকে। মানুষ আফসোস নিয়ে বেঁচে থাকে, কিন্তু এতটুকু সাহস পায় না প্রিয় মানুষকে নিজের বলে দাবি করতে। তুবার এই নিয়ে মন আরও বেশি খারাপ। সকাল থেকে নিচে আসেনি, একটু আগে রাফিয়া ডেকে নিয়ে এসেছে। তাই দোমনা নিয়ে তুবাকে ডেকে বলল, তুবা, রাফেজ ভাইয়া তোর ভাইকে ডেকে আনতে বল, গিয়ে ডেকে নিয়ে আয়। তুবার মন খারাপ স্পষ্ট দেখতে পাচ্ছে রোজা। তুবা ভুরু কুচকে বলল, এমনি সময় তুরজান ভাই করে মুখে ফেনা তুলিস, এখন কি হলো? আমার ভাই হয়ে গেল কিছু না, ডেকে নিয়ে আয়। তুবার হাতে আগেই ফুলের ঝুড়ি ছিল। রাফেজ ডাকতে বলল, ভাইয়া আমাকে ডাকছে, তুই গিয়ে ডেকে নিয়ে আয়, আর আমার ভালো লাগছে না বলেই চলে গেল। রোজা যাবে না মানে যাবে না। মিরানকে ডাকার আগেই সে উল্টো ঘুরে চলে গেল, যেন সামনে রোজা তা দেখতেই পাচ্ছে না। রাফিয়া তো আরাজকে নিয়ে ব্যস্ত, ধর ভালো লাগছে না, সবাই ব্যস্ত মানে রোজাকে যেতে হবে। রোজা দোমনা নিয়ে সিঁড়ি বেয়ে তুরজানের রুমের সামনে গিয়ে থামল। দরজা দেখে মনে হলো খোলাই আছে, তবে নক করাই শ্রেয়। কয়েকবার নক করার পরও ভেতর থেকে কোনো শব্দ এলো না। রোজা অবাক হলো বটে, তবে পরক্ষণে ভাবলো হয়তো ব্যালকনিতে। তাই ভিড়িয়ে রাখা দরজা ঠেলে ভিতরে ঢুকলো। ঘরটা অদ্ভুত নীরব, পর্দা টানা, হালকা অন্ধকার। রোজা দরজাটা ভেতর থেকে আলতো করে ঠেলে বন্ধ করলো। ঘরের নীরবতা যেন আর গভীর হয়ে উঠল, যাকে নিকষ কালো তিমির বলা চলে। রুমে গিয়ে আগে পর্দা সরালো। এতক্ষণে আধারে পরিপূর্ণ রুম যেন একটু আলো পেয়ে তৃষ্ণার্ত মিঠিয়েছে। পর্দা সরাতেই পর্দার ফাঁক দিয়ে গলে আসা আলোটা সরাসরি এসে তুরজানের মুখে পড়েছে। তুরজান চোখ মুখ কুঁচকে নিল, মুখে আলো পড়ায়। বেডের দিকে তাকাতে দেখলো তুরজান গভীর ঘুমে। তুরজানকে দেখে মনে হচ্ছে অদ্ভুত শান্ত, নিস্তব্ধ, যেন জীবনও রাগেনি। কিছুটা অস্বাভাবিক লাগলো তার। এত গভীর ঘুম কেন ঘুমাচ্ছে? রোজা ডাকলো বেশ কয়েকবার, কিন্তু এত ডেকে উঠল না। রোজা একটু এগিয়ে গেল, বুকের ভেতরটা কেমন যেন কাঁপছে। ধীরে ধীরে বেডের পাশে গিয়ে দাঁড়ালো, নিচু গলা ডাকলো, তুরজান ভাই। না, কোনো প্রতিক্রিয়া নেই। বেডের পাশে বসে পড়লো রোজা, একটু ঝুঁকে খুব আস্তে বলল, তুরজান ভাই উঠবেন না? রোজার বুকটা কেমন করে উঠল। এত টাকার পরও না ওঠা, তাও তুরজানের দ্বারা এটা অসম্ভব। রোজা আবার হাত বাড়িয়ে তার কপালে ছোঁয়া দিল। শরীর ঠান্ডা না, জ্বরও নেই, কিন্তু ঘুমটা অস্বাভাবিক গভীর কেন? কোনো সাড়া নেই। আর একটু ঝুঁকে এলো সে, হাত বাড়িয়ে কাঁধে আলতো ছোঁয়া দিতেই হঠাৎই তুরজান নড়ে উঠল। পরক্ষণে কিছু বোঝে ওঠার আগেই তুরজান ঘুমের ঘরে নিজের হাত দিয়ে শক্ত করে চেপে ধরল রোজার কবজি। রোজা চমকে উঠল কিছু বুঝে ওঠার আগেই। হাত ধরে টেনে নিল নিজের দিকে, একটানে রোজা তার বুকের ওপর পড়ল। আহ! রোজার নিঃশ্বাস যেন আটকে গেল, চোখ বড় বড় হয়ে গেল তার। তুরজানের বুকের ধুকপুকানি স্পষ্ট শোনা যাচ্ছে। গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে রোজার কপালে। তার একটা হাত শক্ত করে জড়িয়ে আছে রোজার কোমরে, আর একটা হাত এখনো আবদ্ধ করে রেখেছে রোজার হাত। তুরজান ভাই ছাড়ুন। কিন্তু তুরজান যেন শুনছেই না, ঘুমে এতটা উন্মাদ। ঘুমের ঘোরেই আধো জাগ্রত অবস্থায়, কণ্ঠে ক্লান্তি, অথচ অদ্ভুত একটা অধিকার মিশিয়ে খুব আস্তে বলল, চুপ, নড়ো না। বিরক্ত করছে কেন? আমি শান্তি পাচ্ছি না। তুরজান ভাই ছাড়ুন, কেউ দেখে ফেলবে, কি ভাববে? চোখ না খুলে বলল তুরজান, হুশ, কেউ আসবে না, আমাকে ঘুমাতে দাও, আমি একটু শান্তিতে ঘুমাতে চাই, বউ থেকে যাও না। কথাটা শুনে রোজার বুকটা ধক করে উঠল। কণ্ঠটা এত অসহায়, এত ক্লান্ত। রোজা থেমে গেল। ধীরে ধীরে মাথা তুলে তাকালো তার দিকে। তুরজানের চোখ বন্ধ, মুখে অদ্ভুত শান্তি, অথচ এই শান্তির ভেতরেও যেন ক্লান্তির ছাপ। রোজার রাগ, অভিমান সব যেন একটু একটু করে গলে গেল। হাসিও পেল ভীষণ, কেন জানা নেই। তবে এই লোক যে বউয়ের জন্য পাগল তা বুঝতে বাকি নেই। রোজা ফোন আনেনি, ফোন আনলে ভিডিও করে রাখতো। বিয়ের আগে বউ নিয়ে স্বপ্ন দেখে এই লোক, তবে সারাদিন খ্যাঁচ খ্যাঁচ করে। এখন শান্ত হয়ে আছে, একটু জ্বালানোই যায়। রোজা মৃদু গলায় বলল, আমি তো কোথাও যাচ্ছি না। তবুও ছাড়ানোর চেষ্টা করতে তুরজান আরও শক্ত করে জড়িয়ে ধরল তাকে, যেন ভয় পাচ্ছে ছেড়ে দিলে হারিয়ে যাবে। রোজা এবার একটু জোর করেই ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু তুরজান আরও শক্ত করে টেনে নিল তাকে নিচের দিকে। রোজার গলার কাছে মুখ রেখে ফিসফিস করলো, বউ পাখি একটু থাকো প্লিজ, একটু ঘুমাবো, বিশ্বাস করে একটু। বহু বছরের ঘুম তৃষ্ণার্থ আমি, প্লিজ একটু শান্তিতে ঘুমাতে দাও। এই প্লিজ শব্দটা যেন রোজা সব রাগ অভিমান আবারও গলিয়ে দিল। রোজা এবার আর জেদ করলো না, শুধু নিঃশব্দে শুয়ে রইল তার বুকের ওপর।
কানের কাছে তুরজানের হৃদস্পন্দন। তার হাতটা ধীরে ধীরে উঠিয়ে রাখলো তুরজানের বুকের ওপর। অনুভব করলো হৃদস্পন্দনটা অস্বাভাবিক দ্রুত। তার নিজেরও যেন অদ্ভুত শান্তি লাগছে। খুব আস্তে জিজ্ঞেস করলো, রোজা এইভাবে কেন ধরেছেন? কারণ ভয় পাচ্ছি। কি ভয় আপনার? তুমি দূরে চলে যাবে। এই কথাটা শুনে রোজার চোখ বড় হয়ে গেল। তুরজান আবার গোপনে বিয়ে করে রাখেনি তো? তাকে নিয়ে এভাবে বলছে। হয়তো বিয়ে করে রেখেছে, তাই তো কথায় কথায় বউ বলে ফেলে। তবে হ্যাঁ, বাড়ির সবাইকে জানাতে পেরেছে, দাওয়াত না দিয়ে বিয়ে করে ফেলো তুরজান। তবে খতিয়ে দেখতে হচ্ছে বিষয়টা। তা ভেবে আবার বলল, আমি তো কোথাও যাচ্ছি না, এই দেখুন একদম আপনার কাছে আছে একদম। তারপর বুকে অবস্থান করা হৃৎপিণ্ড দেখে বলল, এই যে এখানে। সবাই তো তোমার হয়ে কথা বলে, কিন্তু তুমি কিছু বলো না, আমি দোষী হয়ে যাই। আমি তো তোমার খারাপ চাই না, আমি জীবন দিয়ে বাঁচাতে চাই তোমাকে, বিশ্বাস করো বউ। রোজার বুকটা মোসাদ দিয়ে উঠলো। আসলেই ড্রাঙ্ক হয়ে আছে মনে হয়। সব কথা একেবারে বলছে, কখনো রোজার কথা, কখনো বউ, নাকি কি আছে তার কথা। তবে এবার রোজার বেশ গিল্টি ফিল হলো। তার জন্য তুরজান কষ্ট পেয়েছে। আমি তো শুনিনি তুরজান ভাই, সবাইকে বলেছে। আজকে শুনেছি, বিশ্বাস করুন সবাইকে বলেছি। আপনি আমাকে নিষেধ করেছিলেন, আমি শুনিনি। ওরা সবাই আমাকে ইরেসপন্সিবিলিটি বলেছে, আমি নাকি তোমার দায়িত্ব নেওয়ার যোগ্য না। একটা অদ্ভুত নীরবতা নেমে এলো দুজনের মাঝে। তার দায়িত্ব নিতে পারবে না মানে? পরক্ষণে রোজা ভাবলো হয়তো তার দায়িত্ব দিয়েছিল তুরজানকে, সেটাই বলছে। রোজা ধীরে ধীরে বলল, সরি। কিন্তু হঠাৎই মনে পড়লো সবাই তো নিচে অপেক্ষা করছে। হঠাৎই নিচ থেকে কারো ডাক ভেসে এলো, রোজা, তুরজান কোথায় তোমরা? দেখ কে এসেছে। রোজা ধীরে ধীরে বলল, তুরজান ভাই উঠতে হবে, ছাড়ুন, সবাই ডাকছে। তুরজান একটু নড়ল, ভুরু কুচকালো, যেন শব্দটা কানে গেছে। ধীরে ধীরে চোখ খুলল। চোখ খুলেই প্রথমে কিছু বুঝতে পারল না। তারপর যখন দেখলো রোজা তার বুকের ওপর, তার হাতের বাঁধনে আবদ্ধ চোখ দুটো এক মুহূর্তে স্থির হয়ে গেল। দুজনের চোখে চোখ, সময় যেন থেমে আছে। রোজা চমকে উঠল, তাড়াতাড়ি উঠে বলল, শেষ। সবাই খুঁজছে। রোজা তুই এখানে, আমার রুমে কেন? রোজা লজ্জায় লাল হয়ে গেল। তাড়াতাড়ি উঠে বসতে গিয়েও থেমে গেল, কারণ তুরজানের হাতে এখনো আবদ্ধ। তারপর রোজা মুখ ফিরে আসতে বলল, ছাড়ুন, সবাই ডাকছে আপনাকে। তুরজান ধীরে ধীরে হাত সরিয়ে দু হাতে মাথা চেপে ধরল। মাথায় কেমন ঝিম ধরে আছে। ঘুমের রেশ কাটেনি ভালো করে। কালকে রাতে মিরান আর রাফেজের সাথে শুধু এক কাপ কফি খেয়েছিল। পরে মাথা ঝিম ধরায় রুমে এসে ঘুমিয়ে পড়েছিল। এসব ভাবনার মাঝেও তার চোখ এখনও রোজার দিকেই। তুরজান ধীরে ধীরে উঠে বসে বলল, ডাকছে তো যা, না হলে সবাই আবার আমাকেই দোষ দিবে। রোজা দরজার দিকে এগিয়ে গিয়ে থামলো। একবার ফিরে তাকে বলল, আপনি কি পারফিউম ইউজ করেন তুরজান ভাই? তোকে কেন বলবো ভাই? বললে কি হবে? অনেক কিছু হবে, বলুন না। রোজা পারফিউমস হেইট লাইকস। কেন? না, আপনার চয়েস ভালো আছে, পারফিউমের গন্ধটা জাস্ট ওয়াও। একটু থেমে আর বলল, আপনি যাবেন না নিচে? না মানে সবাই আপনাকেও ডাকছে। কে ডেকেছে? রোজা উত্তর দিল না, শুধু যাওয়ার সময় পেছন না ফিরেই বলল, নিচে আসেন তাড়াতাড়ি, সবাই অপেক্ষা করছে। নিচে আসতে দেখলো মিরান আর রাফেজ একসাথে দাঁড়িয়ে হাসছে আর কিছু কথা বলছে। রোজাকে দেখে বলল, কিরে বনু, ভাইয়া উঠেছে? উঠেছে। তোকে কিছু বলেছে? রোজাকে যেই সব আবল তাবল বলেছে এখন তা বললেন নিশ্চয়ই। রোজা তুরজানের দুজনের মান সম্মান শেষ। রোজাও তো আবল তাবল বকে এসেছে, তাই মাথা নেড়ে বলল, না বলতে অবাক হয়ে রাফিয়া বলল, মানে কিছুই বলেনি? না, কি বলবে, কিছু বলতে চেয়েছিল না, এমনি বললাম। তারপর রোজাকে নিয়ে একটু দূরে গিয়ে বলল, তোর গা থেকে ভাইয়ার পারফিউমের গন্ধ আসছে কেন? রোজা সত্যি ঘাড় নিচু করে শুকলো। সত্যি তো তুরজানের শরীরের ঘাম আর পারফিউমের গন্ধ মিশে একাকার। রোজার গায়ে ইশকি লজ্জা। ওই হিটলার ওভাবে টান দিয়ে বুকে না ফেললেই তো হতো। আর এমন কথা না বলে রোজা তখন ওখানে থাকতো না, আর এখন এই পরিস্থিতিতে পড়তো না। রোজাকে চুপ থাকতে দেখে রাফিয়া বলল, আর আসার লজ্জা পাস না? বললেই হয় তুই ভাইয়ার রুমে গিয়েছিলে, তাই পারফিউমের গন্ধ তোর গায়ে জড়িয়ে আছে। যা, শাওয়ার নিয়ে রেডি হয়ে, একটু পর পার্টি শুরু হবে। তুবাকেও বলে শাওয়ার নিয়ে রেডি হয়ে আসতে। রোজা তাদের কথা মতো নিজের রুমে চলে গেল। তবে যেতে যেতে বারবার নাসারন্ধ্র দ্বারা সেই তীব্র গন্ধ শুকে নিয়ে কিছু একটা অনুভব করলো।
রোজা চোখের অগোচর হতেই মিরান বলল, ভাই ওই ফার্মাসিস্টকে দেখে নিব। বলল 100% কাজ হবে, ঘুমে মাতাল তো হবেই। এখন কি হলো? কিছুই হয়নি, কিছু বলেও নি, আমার টাকা ওয়েস্ট হয়েছে, তাছাড়া কিছু হয়নি। মানে তুরজান নেওয়াজকে মাতাল করার ঔষধ তৈরি হয়নি। রাফিয়া পাশ দিয়ে যেতে যেতে বলল, ওষুধের প্রভাবে সব হয়েছে। ভাইয়া তো রোজাকে বলেছে বেশি কিছু না হলে কিছু একটা হয়েছে বলছেই, আই এম শিওর। সন্ধ্যার পর থেকে পুরো বাড়িটা যেন আলো আর কোলাহলে ভরে গেল। বেলুন, ফেরি লাইট, কেকের টেবিল, সব কিছু একদম পারফেক্ট। সবাই ব্যস্ত হাসাহাসি গল্প করছে, কিন্তু রোজার মনটা কেমন যেন অন্য কোথাও আটকে আছে। রোজা আজকে গোল্ডেন ও হালকা গোলাপি কম্বিনেশনে জর্জেটে শাড়ি পরেছে। তুবাও পরেছে, তবে একটু ভিন্ন রঙের। তাজারুল নেওয়াজ পরতে বলেছে, হয়তো আজকে তাজারুল নেওয়াজের বন্ধু আসবে এই জন্য। তাছাড়া বাড়ির সব মেয়েরা আজকে শাড়ি পরবে, এটাই ঠিক করা হয়েছে। সিঁড়ি দিয়ে একসাথে আরাজ, তুবা আর রোজা একসাথে নামছে। তুবা মুখে হাসি বিলীন হয়ে গেছে। ইস, যে মেয়েটা আগে হাসি খুশি থাকতো সেই আজকে চুপ করে আছে। নামতে নামতে রোজা একবার পিছনে তাকালো তুরজান আসছে কি না। না আসছে না, তাহলে কি সরি অ্যাকসেপ্ট করেনি? রাফি এসে কোলে করে নিয়ে গেল আরাজকে। যাওয়ার সময় বলল, এই তুবা তাড়াতাড়ি আয়, কেকটা ঠিক করে রাখ। হ্যাঁ আসছি। রোজা শাড়ি সহ নিজেকে সামলানোর চেষ্টা করলো। শাড়ি পরলো, সামলানো সহজে হয়ে ওঠে না। তুবা নেমে গেছে সিঁড়ি থেকে, কিন্তু রোজা সিঁড়িতে দাঁড়িয়েই শাড়ি ঠিক করতে ব্যস্ত। এই সাইডে মূলত লোক নেই, জন্যই সিঁড়িতে শাড়ি ঠিক করছে। পার্টি গার্ডেনে হবে। ঠিক তখনই সিঁড়ি দিয়ে নিচে নামলো তুরজান। সাদা শার্ট, কালো প্যান্ট। সাদা শার্টটা নিখুঁতভাবে গায়ে লেগে আছে, চুলগুলো ব্যাকব্রাশ করা, তবু কিছু অবাধ্য অগোছালো চুল কপালের ওপর এসে পড়ে এক অদ্ভুত আকর্ষণ তৈরি করেছে। পায়ে কালো ব্র্যান্ডের জুতো, হাতে চকচকে রোলেক্সের ঘড়ি, সব মিলে একেবারে পরিপাটি, অথচ অপ্রচলিত এক সৌন্দর্যের মোহ, যা প্রথম দেখাতে সহজে কাটবে না। ফোন স্ক্রল করতে করতে ধীর পায়ে সিঁড়ি বেয়ে নামছে সে, যেন নিজের অজান্তেই চারপাশে সময় থামিয়ে দিয়েছে। চোখ তুলে একবার তাকালি মনে হবে এই মানুষটার ভেতরে যেন লুকিয়ে আছে হাজার গল্প, হাজার রহস্য। আর তাকে প্রথম দেখাতেই কেউ না কেউ নিঃশব্দে নিজের হৃদয়টা হারিয়ে ফেলবে। কিন্তু চোখ দুটো সোজা এসে আটকে গেল রোজার ওপর। রোজা এখনও শাড়িতেই মশগুল। পিছনে যে তুরজান নেওয়াজ দণ্ডায়মান হয়ে আছে তা খেয়ালই করেনি। না তাকিয়ে শাড়ি ঠিক করে নামতে গেলে শাড়ির আঁচলে টান অনুভব করলো। পিছনে তড়িৎ বেগে তাকাতেই আর এক দফা ক্রাশ খেল। এই লোক মারাত্মক সুন্দর হয়ে যাচ্ছে দিন দিন। এমনিতেই সুন্দর, আবার এত সুন্দর পরিপাটি হওয়ার কি আছে? রোজা সকালের কথা ভাবলো, বউয়ের কথা বলেছিল তুরজান, মানে বউয়ের ভালোবাসা পেয়ে এমন সুন্দর হচ্ছে। রোজাকে এভাবে তাকাতে দেখে ভুরু বাঁকালো। তারপর কথা না বলে ফোন পকেটে রেখে রোজার সামনে এসে প্রপোজ করার ভঙ্গিতে হাঁটু মেরে বসে পড়ল। সযত্নে নিজের হাতে রোজার শাড়ির কুঁচি ঠিক করে দিল। রোজা আহাম্মক, এ লোকে সব পারে নাকি? রোজা শাড়ির কুচিতে তাকিয়ে দেখলো আগের থেকে সুন্দর হয়ে আছে কুচিগুলো। কিছু বলার আগে তুরজান উঠে দাঁড়ালো, বিড়বিড় করলো, যে মেয়ে শাড়ি সামলাতে পারে না সে সংসার সামলাবে কিভাবে? তবে সূচক চাক্ষু কর্ণপাতে সেটা পৌঁছাতে রোজা বলল, আমি বলেছি আমি শাড়ি সামলাতে পারি না, জাস্ট শাড়িটাকে আরও একটু এঁটে নিচ্ছিলাম যেন কমফোর্টেবল ফিল হয়। আর সংসারের কথা বললেন, ওটা আমি ঠিক সামলে নেব। এই শাড়ির মতোই যতটা এটেই থাকুক না কেন সংসার, তার থেকে দ্বিগুণ এটে সংসার করব। তুরজান শুনল, তবে কোনো প্রতিক্রিয়া না দেখেই চলে গেল। তার হাবভাব বোঝা দেয়। রোজা বিড়বিড় করতে করতে গেল পার্টির স্থানে। সবাই উচ্ছ্বসিত হয়ে গেল। নেওয়াজ পরিবারের বার্থডে পার্টি বলে কথা। বড় বড় সব বিজনেসম্যানদের আমন্ত্রণ এই পার্টিতে। সব মিলিয়ে পুরো জাঁকজমকপূর্ণ পার্টি। ততক্ষণে সমুদ্র আর নূর অনন্যা এসে গেছে। তুবা আর রোজাকে তাদেরকে ভিতরে নিয়ে এলো, কুশল বিনিময় করে বসতে বলল। কিছুক্ষণের মধ্যেই তাজারুল নেওয়াজের বন্ধু আর তার পরিবারও আসলো পার্টিতে। তাজারুল নেওয়াজের ফ্রেন্ডের ছেলে আরিয়ান মির্জা বাবার বিজনেসকে আজ এই পর্যন্ত এগিয়ে এনেছেন, যার কারণে তাদের এখন বাইরের দেশেও নামডাক আছে। তাদের কথা শুনে তুবার হাঁসফাঁস বেড়ে গেল। এখন সে অচেনা লোকটাকে না পাওয়ার তীব্র ভয় হচ্ছে। সত্যি যদি
মির্জা পরিবারের তুবাকে পছন্দ হয়ে যায় তাহলে কি তুবা সত্যি তার সেই অচেনা লোককে হারিয়ে ফেলবে? তাকে দেখার তীব্র ইচ্ছেই রয়ে যাবে। ভাবনার মাঝেই তাজরুল নিয়াজ বললেন সবাইকে সালাম দিয়ে ভিতরে নিয়ে আসতে। তুবার যদিও যাওয়ার ইচ্ছে ছিল না, তবুও রোজা টেনে নিয়ে গেল। তুবা কোনো মতে মুখে হাসি রেখে সবাইকে সালাম দিয়ে ভিতরে আসতে বলল। তবে চোখ আটকালো আরিয়ানের দিকে। কেমন তাকিয়ে আছে, মনে হচ্ছে জীবনে কোনো মেয়ে দেখেনি। তুবা রোজাকে খোঁচাতে লাগলো অন্যদিকে যাওয়ার জন্য। এই দৃষ্টি তার ভালো লাগছে না। এমন তুবার দিকে হাবলার মতো তাকানোর কি আছে? অদ্ভুত। অবশেষে আরিয়ান হয়তো তুবার অস্বস্তি বুঝতে পেরে নিজে অন্যদিকে চলে গেল। তুবা এবার কমফোর্টেবল ফিল করছে কিছুটা, তবে হারানোর আশঙ্কা নিয়ে আর কতটা ভালো ফিল করা যায়। এই সাবধানে। তানিয়া নেওয়াজ তুবাকে বলল, তুবা হাঁটতে গিয়ে এক্ষুনি কারেন্টে তার সাথে বেঁধে যাচ্ছিল, তবে কোনো একজন পেছন থেকে হাত টেনে ধরে পড়েনি। কে ধরলো তা দেখতে গিয়ে পেছনে তাকালো আরিয়ান। তুবা অগ্নিদৃষ্টিতে ধরা হাতের দিকে তাকালো। আরিয়ান হাত ছেড়ে দিতে সোজা হয়ে দাঁড়ালো তুবা। আরিয়ান বলল, একটু দেখে হাঁটতে পারো না? এক্ষুনি তো পড়ে যাচ্ছিলে। পড়ে গেলে যেতাম, বাট হাত না ধরলে বেশ খুশি হতাম। এত লোকের মাঝে পড়ে যায় উত্তম মনে হলো? হলো, কারণ অপরিচিত, সরি, পরপুরুষের ছোঁয়া লাগার চেয়ে পড়ে যায় উত্তম মনে হতো। আর আপনারও উচিত পরনারীর দিকে এভাবে না তাকানো। তুবা আর কিছু বলল না, শুধু এক ঝলক তাকালো, আবার চোখ নামিয়ে নিজের গন্তব্যে চলে গেল। পিছনে আরিয়ান বিড়বিড় করলো, গড, একে নিয়ে সারা জীবন সংসার করব কিভাবে? জানি না কবে নাক মুখ ফাটিয়ে দিবে আমার। এমন মুখ করে রেখেছে যেন শখের জিনিস হারিয়ে ফেলেছে বাচ্চা মেয়ে। তবে যাই হোক, হাজব্যান্ডের প্রতি যথেষ্ট লয়াল হবে তুমি, আর আমার তোমাকেই চাই। আর আজ আসছে, সবাই রেডি তো? সবাই একসাথে বলল সবার গলায় উচ্ছ্বাস, সবাই একসাথে চিৎকার করে উঠলো, হ্যাপি বার্থডে। আর আজ রাফিয়ার হাতের সাথে হেঁটে আসছে। দুজন গার্ডেনে ঢুকতে হয়েছে, পড়ে গেল হাসাহাসি, ছবি তোলা, সব কিছু শুরু হয়ে গেল। রোজা একটু দূরে দাঁড়িয়েছিল হালকা হাসি মুখে, কিন্তু চোখ বারবার খুঁজছে একজনকেই, তুরজান। হঠাৎ একটা ছেলে এসে দাঁড়ালো রোজার পাশে। হাই, তুমি রোজা তাই না? রোজা তাকে বলো, জি আমি নাহিয়ান, মিরানের ফ্রেন্ড। তোমাকে আগেও দেখেছি কিন্তু কথা বলা হয়নি। রোজা ভদ্রভাবে হেসে বলল, ও আচ্ছা, তুমি ডেকোরেশন করেছো, খুব সুন্দর হয়েছে। না ভাইয়া, সবাই মিলে করেছে। নাহিয়ান হেসে বলল, তবুও তোমার টাচ আছে, বোঝা যায়। রোজা একটু অস্বস্তি পেল। কে সেভাবে জ্বালাচ্ছে, বিরক্ত। ভাইয়ের ফ্রেন্ড, ভাইয়ের সাথে যা খুশি বলুক, এখানে ফ্রেন্ডের মনের কি আছে? রোজা ইতস্তত করে বলল, ধন্যবাদ ভাইয়া, আর কিছু বলবেন? ওই দৃশ্যটা দূর থেকে দেখছিল তুরজান, তার চোখে হঠাৎই ঠান্ডা হয়ে গেল। হাসি ঠাট্টার মাঝেও সে শুধু তাকিয়ে আছে রোজা আর ওই ছেলেটার দিকে। নাহিয়ান একটু কাছে ঝুঁকে কিছু বলল। রোজা হালকা হেসে উত্তর দিল, এইটুকুই যথেষ্ট ছিল লাভাকে ম্যাগমায় রূপান্তর করতে। তুরজানের ভেতরে আগুন জ্বলে উঠল। হঠাৎই সে এগিয়ে এলো, সোজা গিয়ে দাঁড়ালো রোজার পাশে। তার কণ্ঠটা আগের থেকে অনেকটা গম্ভীর হয়ে গেছে। রোজা? রোজা চমকে না তাকে বলল, এদিকে তাকা। রোজা তাকাতেই লাভাময় চোখের দেখা পেল। কি কিছু বলবেন? তুরজান একবার নাহিয়ানের দিকে তাকালো। মন তো চাচ্ছে নাহিয়ানের চোখ মুখ ফাটাতে, তবে ইচ্ছেকে এখন দমিয়ে রাখলো। তারপর খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল, চলো, একটু দরকার আছে। এখন? হ্যাঁ, এখনই। নাহিয়ান কিছু বলার আগে তুরজান রোজার হাতটা ধরে ফেলল। রোজার চোখ বড় হয়ে গেল। এই কি করছেন? লোকজন দেখছে তো? কি আমি কি এমন করছি তোর সাথে যে লোকজন দেখছে বলে তোর সমস্যা হচ্ছে? চল বলে রোজার হাত ধরে টেনে নিয়ে আসলো। একটা কোনায় দাঁড়িয়ে বলল, আরাজের গিফট আমার রুমে আছে, যা নিয়ে আয় সেটা। অর্ডার করলেন আমাকে? তোর যে মনে হয়, আমি কারোর অর্ডার মানি না। তো ভালোবাসা দিয়ে বলবো বলে এক পা করে রোজার দিকে এগোতে থাকলো। রোজা শাড়ি না পরে থাকলে এতক্ষণে দৌড় লাগাতো, তবে এই শাড়ির বাচ্চা শাড়ি তো ঝামেলা বাঁধিয়ে দিল। তুরজান একটা সাদা গোলাপির মিক্সড গোলাপ নিয়ে নিল একটা ভেস থেকে। তারপর রোজার সাথে একটু দূরত্ব রেখে দাঁড়ালো। রোজার নিঃশ্বাস আটকে যাওয়ার উপক্রম, চোখ মুখ খিসে বন্ধ করে রেখেছে। তুরজান মুখে হালকা ফু দিয়ে বলল, নিঃশ্বাস নে গাধি, দম আটকে গেল, আপনি সরুন। তুরজান সরল না, বড় মাঝে যথেষ্ট জায়গা দূরত্ব রেখে দাঁড়িয়ে রোজার চুলে গোলাপটা লাগিয়ে দিল। এবার যেন রোজার সৌন্দর্য আরও বেড়ে গেছে।
তুরজান আবারও রোজার মুখে ফু দিয়ে বলল, নাও পারফেক্ট, এবার নিঃশ্বাস নে, নয়তো আমার জীবন চলে যাবে। রুম থেকে গিফট বক্স নিয়ে আয় বলে চলে গেল। রোজা যেন হাফ ছেড়ে বাঁচল। আলতো করে চুলে গজা গোলাপটাতে হাত ছোয়ালো, তারপর মুচকি এসে পা বাড়ালো তুরজানের রুমে। নেওয়াজ পরিবার সবাইকে নিয়ে কেক কাটতে ব্যস্ত। তানিয়া নেওয়াজ, রেহানা নেওয়াজ অতিথিদের আপ্যায়নে ব্যস্ত। রাহেলা নেওয়াজ একপাশে বসে আছেন। তিনি এখন আগের মতো অত চলাফেরা করতে পারেন না। তাজুল নেওয়াজ বন্ধুদের সাথে আছেন। এই বয়সে যে বন্ধুত্বের দেখা পাবেন এটা ভাবতেই পারেননি। বিজনেস পারপাসে বন্ধুদের সাথে দেখা হয়ে গেল। মোস্তফা নেওয়াজ একটু পরপর রোজার খোঁজ নিচ্ছে। অতিরিক্ত লোকজনের ভিতরে রোজা থাকতে পারে না। রোজা এখনও দ্বিধা নিয়ে দাঁড়িয়ে আছে, কারণটা অবশ্য পাশে ওই নাহিয়ান দাঁড়িয়ে আছে। সরার ফুরসতটুকুনি নেই। হঠাৎ নাকে সে রোজা পারফিউম সেইট লেগসের তীব্র গন্ধে এসে আটকালো। তড়িৎ গতিতে পাশে তাকাতেই দেখল তার আর ওই ছেলেটার মাঝে তুরজান নেওয়াজ দাঁড়িয়ে আছে নির্বিকার ভঙ্গিতে। মনে হচ্ছে সে কিছুই জানে না। আরাজের দুপাশে রোজা আর তুবা দাঁড়িয়ে আছে, আর পিছনে রাফেজ আর রাফিয়া দাঁড়িয়ে। মিরান বর্তমানে ক্যামেরাম্যানের দায়িত্বে আছে। তুবার থেকে একটু দূরত্বে আরিয়ান দাঁড়িয়ে আছে, দৃষ্টি তার তুবাতে নিবদ্ধ। আর রোজার হিটলার, তার দৃষ্টি ব্যবহার মন কোনো কিছুই বোঝার সামর্থ্য কারণ নেই। সে তো নির্বিকার, অথচ রোজাকে প্রোটেক্ট করতে তার পাশে দাঁড়িয়ে আছে। তুবা আর রোজা আরাজকে হাত ধরে কেক কাটায়। সামিল হতে বলল। ছোট্ট আরাজও ফুপিদের সাথে হেসে কেক কাটলো। পাশ থেকে প্রতিধ্বনিত হলো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার আরাজ, হ্যাপি বার্থডে টু ইউ। একে একে কেক কাটা শেষ হতেই বড়দের ডিনারের জন্য বলা হলো। ছোটরা বাদে সবাই ডিনারে চলে গেল। এই সুযোগে যেন মিরান, রাফিয়া, রাফেজ। হঠাৎ মিরান স্টেজে অ্যানাউন্সমেন্ট করলো বিখ্যাত বল নাচের, যা কাপল ডান্স হিসেবেও পরিচিত। রোজা পাশে একটা সোফায় বসে আছে। কাপল ডান্স সে কী করবে, তার তো পার্টনার নেই। রোজার পাশে তুবা এসে বসে পড়ল। সে কিছুতেই খুশি হতে পারছে না। তাদের কিছু দূরে তুরজান বসে ফোন স্ক্রল করছে। হঠাৎ তুবার সামনে আরিয়ান হাত বাড়ালো। তুবা তাকাতে বলল, আমি রাজি না থাকলে আমরা ডান্স পার্টনার হতেই পারি। তুমি রাজি থাকলে এতে আমাদের মধ্যে কথা বলাও হয়ে যাবে লাইফ পার্টনার হওয়ার জন্য। লাইফ পার্টনার কথাটা শুনতেই তুবার বুকটা ধক করে উঠল। সে তো এই ভয়টা পাচ্ছে, আবার এই ছেলে এসব ভয় দেখাচ্ছে। তবে পাশ থেকে রোজা তুবাকে খোঁচা দিল। একটা মানুষ এসে হাত পেতে রেখেছে আর তুবা নির্বিকার বসে আছে। তবে আজকে তুবা বেশ অবাক হলো, যেই মেয়ে ছেলেদের পাশ ঘেঁষে না, সে আজ তুবাকে একটা ছেলের হাত ধরে গিয়ে ডান্স পার্টনার হতে বলছে। তুবার আর কী করে, একটা মানুষকে তো আর ফিরিয়ে দেওয়া যায় না। তো ইতস্তত করে হাত ধরে এগিয়ে গেল স্টেজের দিকে। তুরজানের সামনে একটা মেয়ে এসে হাত বাড়িয়ে নাচের পার্টনার হতে বলল। তুরজান মেয়েটার দিকে তাকানোর প্রয়োজনই মনে করলো না। একটা মেয়ে হেসে বলল, আমি মিথিলা মির্জা, আরিয়ান ভাইয়ের কাজিন। আমরা চাইলে ডান্স পার্টনার হতেই পারি, আপনিও সিঙ্গেল আমিও। মেয়েটার মনে উচ্ছ্বাসের ঝড়। তার ধারণা ডান্স পার্টনার হলে লাইফ পার্টনার হতে কত দেরি। আর আজ পুরো পার্টিতে যে কজন মেয়ে এসেছে তাদের বেশিরভাগের চোখে আটকেছে এই পুরুষ। কিন্তু ব্যর্থতা, এই পুরুষকে কোনো মেয়ের দিকে তাকানো দেখা গেল না। পার্টিতে তো কম সুন্দর মেয়ে আসেনি তাহলে। তুরজান ফোনের দিকে একধানে তাকিয়ে আছে। মিথিলা দেখতে চাইলো এত মনোযোগ দিয়ে কী দেখছে। তাকাতেই দেখল একটা মেয়ের হাস্যোজ্জ্বল ছবি। সামনে তাকাতেই মিথিলা অবাক, এই মেয়েটা তো তার সামনেই বসে আছে, তাহলে এর ছবি ফোনে রেখে এত দেখার কি আছে। মেয়েটা হয়তো কিছু বলতে যাবে, এর আগে তুরজান রোজার ছবি দেখে বলল, শি ইজ মাই ওয়াইফ, আই মিন মিসেস তুরজান নেওয়াজ। সো আপনি যে চিন্তা মাথায় এনেছেন ওটা ঝেড়ে ফেলুন। আপনাকে কিন্তু যে আপু বলিনি, একেবারে মায়ের পেটের বোন বলেছি। আমি বাবার সম্পত্তি ভাগ দিতে পারবো, কিন্তু আমাকে না। আমি তুরজান নেওয়াজ, অনেক বছর আগে মিসেস নেওয়াজে আসক্ত হয়ে গেছি। বলে আবার ফোনে মনোযোগী হলো। কী ভেবে রোজার দিকে তাকিয়ে দেখলো, রোজা তুরজানের দিকে তাকিয়ে আছে। তাকাতেই চোখাচোখি হলো। সামনে ওই নাহিয়ান নামের ছেলেটা দাঁড়িয়ে। রোজা বোঝাতে চাইলো সে ডান্স করবে না। তুরজান চোখ দিয়ে ইশারা করে বোঝালো ডান্স ফ্লোরে যেতে, তবে ওই ছেলের গায়ে স্পর্শ যেন না করে। রোজা বাধ্য হয়ে ডান্স ফ্লোরে গেল। তবে
নাহিয়ানের হাত ধরল না, একাই গেল। তুরজানও ডান্স ফ্লোরে গেল, পিছু পিছু মিথিলা আসলো। মিথিলার মনে আনন্দের প্রহর। যাক, লাইফ পার্টনার না পেলেও তো একবারের জন্য ডান্স পার্টনার হিসেবে তুরজান নেওয়াজকে পাওয়া গেল। কিন্তু ব্যর্থতা একটাই, গার্লফ্রেন্ড হতে এসে যে মায়ের পেটের বোন হয়ে যাবে সেটা ভাবেনি। আবার কি বলে, বাবার সম্পত্তি দিতে রাজি। যে তার পার্টনার নিয়ে রেডি হলো। রাফিয়া আর রাফেজ, নূর আর সমুদ্র, তুবা আর আরিয়ান, অনন্যা আর মিরান। যদিও অনন্যা এক প্রকার জোর করে রাজি করিয়েছে রাফিয়া অনন্যাকে। শুধু রোজা নাহিয়ানের হাত ধরছে না, এমনকি অধিক দূরত্ব বজায় রেখেছে, যতটা দূরত্ব থাকলে ডান্স করা সম্ভব না। তুরজান রোজার পাশের স্থান নিল। লাইট অফ হয়ে হালকা মৃদু আলো জ্বলল। অন্ধকারে হালকা আলোতে সবকিছু ঝাপসা। কাছের ব্যক্তি ছাড়া কাউকে চেনার উপায় নেই। গান বাজতে নাহিয়ান যেই রোজার হাত ধরতে যাবে অমনি তুরজান মিথিলাকে ঘুরিয়ে নাহিয়ানের কাছে ফেললো আর রোজাকে একটানে নিজের কাছে নিয়ে আসলো। রোজার মুখ তুরজানের বুকে গেঁথে আছে। হ্যাঁচকাটানে রোজার কোমরের কাপড় কিছুটা সরে গেছে। তুরজান এক হাতে রোজার উন্মুক্ত কোমরে ধরে, অন্য হাতে আগে কাপড় দিয়ে পেট ঢেকে দিল। রোজার আঙ্গুলের ভাঁজে দিয়ে দিল নিজের আঙ্গুল। রোজা হঠাৎ আকস্মিক টানে চোখ বন্ধ করে নিল। হঠাৎ সেই চেনা রোজা পারফিউমস, হেইট লাইকস পারফিউমের গন্ধে তার উন্মুক্ত কোমরে শীতল হাতের ছোঁয়া পেতে তড়িৎ গতিতে চোখ খুলল। তুরজান ভুরু কুঁচকে তাকিয়ে আছে। রোজার চোখের দিকে গানের সুর ভেসে আসলো। গানের তালে তুরজান রোজাকে ঘোরাচ্ছে। রোজা কিয়ৎক্ষণ চুপ থেকে জিজ্ঞেস করলো, আপনি এমন কেন? কেমন কেমন রহস্যে ঘেরা মানব, যাকে দেখলে কখনো খারাপ, কখনো ভালো, আবার কখনো অচেনা লাগে। আপনাকে পড়া সবার দ্বারা সম্ভব না। তো আমার মনোপাঠিকা, আপনি কিভাবে পড়লেন? আমাকে পড়িনি, ভাবছি আপনাকে পড়ে মনোরহস্য বের করব। মনোরহস্য বের করতে গিয়ে যদি আটকে পড়েন ওই মনোরহস্যের বেড়া জালে। তুরজানের চাহনি যেন আজ বড্ড নেশালো, সাথে কণ্ঠে কেমন মাদকতা। এতদিনে রোজা হালকা খেয়াল করলো আজ ঠিকই তুরজানের ওই স্বচ্ছ চোখ গভীরতা রোজার চোখে পড়ল। কেমন মায়া জড়ানো ওই নেশাতুর চোখে যেন প্রথম দেখাতেই যে কেউ প্রেমে পড়বে। রোজার যেন তুরজানের চোখে থেকে চোখ সরাতে ইচ্ছে করছে না। তবে নীরবতা ভেঙে তুরজান বলল, তা আমার মনোপাঠিকা, মনের প্রশ্নগুলোকে দিয়ে রহস্য ভেদ করতে গেলে আপনাকে কিন্তু অনেক কিছু সহ্য করতে হবে, পারবেন? রোজা অবুজের মতো মাথা নাড়িয়ে জবাব দিল, সব কিছু সহ্য করতে রাজি, তবে ওই চোখের রহস্য ভেদ করবই। আবারও সাবধান করছি, আটকে পড়বেন রহস্যের বেড়া জালে ভীষণ ভয়ঙ্করভাবে। তাও ওই চোখের রহস্য ভেদ করব, যদি না পারেন চ্যালেঞ্জ করলেন, বলতে পারেন চ্যালেঞ্জই। আমাকে চ্যালেঞ্জ করলেন তো, হারার জন্য রেডি হন, ওকে? ওদিকে তুবা যেন ঠেকা পড়ে ডান্স করছে, তার মোটেও ইচ্ছে নেই, জাস্ট একটু তাল মেলাচ্ছে। আরিয়ান বলল, তোমার সাথে কিছু কথা ছিল। বলুন। আমাদের বিয়েতে তুমি রাজি? এ বিয়ে আনলো কোথা থেকে? তুবা তো ঠিক করেছে আজকে তাজেরুল নেওয়াজকে সত্যিটা বলে দেবে। যা হওয়ার হবে, তবে ওই অচেনা লোককে ছাড়তে পারবে না। তুবা যে তার মায়ে আটকে গেছে, তবে বাইরে মানুষের কাছে এসব বলা ঠিক হবে না। তাই বললো, পরিবারের খুশিতে আমি খুশি, তারা নিশ্চয়ই আমার ভালো চাইবে। কাউকে ভালোবাসো? তুবার নিশ্চুপতা দেখে আরিয়ান মৃদু হাসলো, তারপর নিজেই বলল, কাউকে ভালোবাসলে বলতে পারো। কথা শেষ হওয়ার আগেই তুবা বলল, এই বিয়েটা ভেঙে দিতে পারবেন? তুমি তো কাউকে ভালোবাসো না, তাহলে বিয়ে ভেঙে কি করবে? সারা জীবন আনমেরিড থাকার শখ। আরিয়ানের দুষ্টুমি কথা তুবার একটু ভালো লাগলো না। তুবা এবার সরাসরি বলল, আমি এই বিয়েটা করতে চাই না। কেন? আমাকে পছন্দ না, নাকি আমি একজনকে ভালোবাসি? তাহলে আগে তোমার বাবাকে বলনি কেন? তোমার বাবা তো আমার বাবাকে কথা দিয়ে দিয়েছে। আমি তখন ভয় পেয়েছিলাম, এখন পাচ্ছ না? না, কেন? এখন মনে হচ্ছে ভয় পেলে আমি তাকে চিরতরে হারিয়ে ফেলব। আমি ওই বেঈমানকে হারাতে চাই না। বেঈমান তো কি? হঠাৎ উধাও হলে তাকে কি বলে? যার সাথে কথা না বলে আমি থাকতে পারছি না, সে উধাও হলো, একবার কল দিয়ে আমার খোঁজ পর্যন্ত করলো না, আমি কেমন আছি, তাকে কি বলে? তাকে বেঈমান বলা উচিত ম্যাডাম। কিন্তু তার সামনে তার এই রকম প্রশংসা কিন্তু ঠিক হলো না। যদি সে আপনাকে পাওয়ার জন্য বেকুল হয়ে বিদেশ থেকে ফিরে আসতে পারে, তবে সারপ্রাইজ পাওয়ার জন্য এতটুকু সহ্য করা কি আপনার জন্য বেশি হয়ে যাবে ম্যাডাম? বলে মিটিমিটি হাসলো।
এই ম্যাডাম কথাটা শুনতে তুবা আরিয়ানের দিকে তাকালো। আরিয়ান সাথে সাথে বলল, চোখ নিচে নামান, পরপুরুষের দিকে আমার নজর দেওয়া উচিত না। আর আমার ম্যাডাম কিন্তু পরনারীর দিকে তাকাতেই নিষেধ করেছে, জন্যই আমি আপনার দিকে তাকাচ্ছি না। আপনি নিজের নজর সংযত করুন ম্যাডাম। নাচের শেষ পর্যায়ে তুরজান রোজার কোমরের কাছে দুহাত দিয়ে বন্ধনী বানিয়ে একেবারে নিজের কাছে টেনে নিল। চারিদিকে আলো জ্বলে ওঠে, আলোকিত হলো। রোজা এতক্ষণ তুরজানের সাথে কথা বললেও আলো জ্বালাতে ভীষণ লজ্জা পেল। তুরজান তখন রোজার চোখের দিকে তাকিয়ে আছে। রোজা তুরজানের হাত ছাড়িয়ে দৌড়ে এক কোণে গিয়ে বসলো। বসতেই তুবার হাস্যোজ্জ্বল মুখ চোখে পড়ল। এদিকে রাফিয়া রাফেজের দিকে তাকে ভুরু নাচালো। তা দেখে রাফেজ বলল, আমার ভাইয়ের বুদ্ধি বেশি, তা মানতেই হয়, না তো এক ঢিলে 3 জোড়া পাখি একসাথে করলো কিভাবে? দেখতে হবে তো বউকার। ইউ আর জিনিয়াস মিসেস রাফেজ নেওয়াজ। তোমার হাসি মুখ দেখে ভুরু কুচকে তাকালো রোজা। হঠাৎ তো খুশি কেন জানতে ছেলে বলল, আমি অচেনা লোককে পেয়ে গেছি। যতটা উচ্ছ্বাস নিয়ে বলল তুবা, রোজা অতটা উচ্ছ্বাসিত হলো না। তুবা মুখ কুচকে বলল, তুই খুশি না? আমি অচেনা লোককে পেয়ে গেছি জানি। এই জানি কথাটাই কর্ণকুহরে পৌঁছাতে তুবা যেন আকাশ থেকে পড়ল। বিস্ফোরিত নয়নে সে বলল, মানে তুই কিভাবে জানলি? জিজু বলেছে। কোন জিজু? তুবার অচেনা ব্যক্তি আমার জিজু। তুবা কিছুই বুঝতে পারছে না রোজা কিভাবে জানলো। রোজা এবার পুরো তুবার দিকে ঘুরে বসলো, বলতে শুরু করলো, সেদিন তোকে রাস্তায় বাঁচিয়েছিল কে জানি না। একটা ছেলে মুখে মাস্ক ছিল, মুখ দেখতে পাইনি। ওইটা জিজু ছিল, আরিয়ান ভাইয়া। তুবা অবাকের পর অবাক হচ্ছে, সে একসাথে কত সারপ্রাইজ নিবে আজকে। যাকে বেঈমান বলল সেই অগোচরে তার প্রাণ বাঁচালো। তবে সেদিন পরিচয় দিলে কি এমন ক্ষতি হতো? নিশ্চয়ই তুবাকে কত খারাপ মেয়ে ভেবেছে, আজকে রুড বিহেভিয়ার করেছে। তবে রোজা কেমনে জানলো আরিয়ানি সেই লোক? তাও তো জানতে হবে। তুই কিভাবে জানলি বললি না? আরে ধৈর্য ধর বলছি, তুই সেদিন বললি না আমাকে সব। আমি তোকে না জানি মিরান ভাইয়াকে তোর ফোন থেকে নাম্বার নিয়ে দিয়েছিলাম, আর বাকি কাজটা ভাইয়া করেছে। কতদিন আগে জেনেছিস? 7 দিন মতো আগে। সরি, তোকে জানাতে চেয়েছিলাম, কিন্তু জিজু বললো তোকে একেবারে এসে সারপ্রাইজ দিবে। মিরান ভাইয়া কিভাবে অত তাড়াতাড়ি সব বের করলো? কিভাবে করেছে তা আমি জানি না। অত তাড়াতাড়ি একজনের খোঁজ ভাইয়া কিভাবে বের করলো তা আমি ভাইয়াকে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু ভাইয়া আমাকে এইসব বিষয়ে কথা বলতে নিষেধ করলো। তা আমিও ঘাটিনি বিষয়টা। তোর মনে এখন প্রশ্ন যে আমি জিজুর সাথে কিভাবে কথা বলেছি, তাই তো? তবু ওপর নিচ মাথা নাড়লো। রোজা আবার বলতে শুরু করলো, আসলে হঠাৎ উধাও হয় আমার কেমন জানি সন্দেহ হচ্ছিল তুই যাকে এত ভালোবাসিস সে তোকে আদেও ভালোবাসে তো? তাই রাফিয়া ভাবিকে দিয়ে টেস্ট করেছিলাম, কিন্তু বেচারাও তোকে প্রচণ্ড ভালোবাসে। তা ভাবি প্রথম কথাতেই বুঝে গেছিল, তাই আমরা কেউ আর বিষয়টা বাড়াইনি। পরে শুনলাম বড় বাবা তোর বিয়ের কথা বলছে। আরিয়ান ভাইয়াকে বলার পর বলল, বড় বাবা নাকি তার বাবার বন্ধু, আর বিয়েও তার সাথে হওয়ার কথা চলছে। সরি, আমি তোকে বলতে চেয়েছিলাম, কিন্তু জিজুর কথা রাখতে গিয়ে বলতে পারিনি। ট্রাস্ট মি, আমি তোর কষ্ট দেখেও কিছু বলিনি। জিজুর জন্য আমাকে ভুল বুঝিস না। বলতেই তুবা নিজের জায়গা ছেড়ে এসে সোফায় রোজার পাশে বসলো। তারপর হঠাৎ রোজাকে জাপটে ধরে কান্না করে দিল। রোজা হঠাৎ তুবার এমন আচরণে হকচকিয়ে গেল। তুবাকে ঠেলে সোজা করতে তুবা কান্নার মাঝে হেসে উঠল। তারপর গালে আলতো করে ঠোঁট ছুঁয়ে বলল, তুই আমার দেখা পৃথিবীর শ্রেষ্ঠ বোন, বেস্ট ফ্রেন্ড, বেস্ট ভা। বলতেই থেমে গেল, এক্ষুনি ভাবি বলে ফেলছিল। তারপর আবার জাপটে ধরে বলল, বেস্ট 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 একজন পার্সন তুই। রোজা এবার তুবাকেও জড়িয়ে ধরে বলল, ঠিক আছে জিজুর বউ, কিন্তু জিজুর জন্য কিছু ভালোবাসা জমিয়ে রাখ। এমনিতেই জিজু একবার বলেছে আমি নাকি তার ভালোবাসাতে ভাগ বসিয়েছি, তার বউ নাকি তার থেকে আমাকে বেশি ভালোবাসে। বলতেই দুজনে হেসে উঠল। ততক্ষণে মিরান এসে বলল, কিরে তুবু বুড়ি, রোজাকে সব বেস্ট অ্যাওয়ার্ড দিয়ে দিলি, আমাকে একটা থ্যাঙ্কসও দিলি না। তুবা হেসে বলল, তোমাকে অনেক অনেক বস্তা থ্যাঙ্কস। বস্তা টানতে পারবো না, একটা দিলেই হবে। আরেক দফা হাসির রোল পড়ল। মিরান কষ্টমাখা মুখ করে বলল, হাহ কষ্ট। সবার লাইফ এই মিরান নেওয়া সেট করেছে, আর তার লাইফ এখনও সিঙ্গেল পড়ে আছে। একটুতে হেল্প করতে পারিস দুজন? রোজা চোখ কুচকে বলল, ভাইয়া তোমার লজ্জা লাগে না ছোট বোনদের কাছে ভালোবাসার কথা বলো? হ্যাঁ লজ্জা, ভালোবাসা উড়ে গেলে তারপর লজ্জা দিয়ে পানি খাবো। হেল্প কর ওই শাশুড়ির বেডি অনন্যারে পটাতে।
রোজা তুবা দুজনেই দুজনের দিকে তাকে তারপর মিরানকে সব বুঝিয়ে দিল। মিরান সব শুনে নিল মনোযোগ সহকারে। তার যেতে যেতে বলল, কি দিনকাল এলো রে, ছোটো বোনরা বড় ভাইকে প্রেমের টেকনিক দেখায়। ধিক্কার জানাই তোদের এই সমাজকে, সব এক একটা প্রেমে পিএইচডি করেছে। রোজা তড়িৎ বেগে বলল, ফ্রিতে সার্ভিস দিলাম, দুর্নাম দিলে আমিও দেখে নিব অনন্য আপু রাজি হয় কিভাবে। দেখতে দেখতে কেটে গেল 2 দিন। পরশু দিন ডাক্তারের কাছে গিয়েছিল রোজা, আবার আজকে যেতে হবে। সকালে মোস্তফা নেওয়াজ আর তাজারুল নেওয়াজ অফিসে গেছেন, মিরান নাকি তার কোনো কাজে গেছে, রাফেজ আর আজকে নিয়ে স্কুলে গেছে, দুর্জনও ভার্সিটি গেছে। আবার কি হয়েছে কে জানে, কথা বলছে না। কিন্তু কেন কথা না বলে তো রোজা এখন থাকতেই পারে না। তবে প্রবাদটা আজ সত্যি মনে হলো, তুমি যখন কারোর প্রতি অতিরিক্ত আসক্তি ফিল করবে, দেখবে তখনই তার অবহেলা শুরু হয়ে যাবে। যদিও তুরজন অবহেলা করেনি, রোজার সকল বিষয়ে খেয়াল রাখছে, কিন্তু তাতে কি, কথা তো বলছে না। আর আজের বার্থডে, আজ 2 দিন হয়ে গেছে। এই 2 দিনে নিজে একটুও কথা বলেনি। তবে এত কিছুর পরেও একটা জিনিস ভেবে রোজা শান্তি পাচ্ছে, তুবা তার অচেনা লোককে চিনেছে। সেই লোক তো আরিয়ান মির্জা, তা বুঝেছে। আগামী সপ্তাহে তাদের বিয়ের ডেটও ফাইনাল করা হয়েছে, মানে তুবার লাইফ পুরো সেট। নয়তো এভাবে সারপ্রাইজ কয়জন পায়। নিজে থেকে বিয়ে ঠিক করে বাংলাদেশে এসে বাবা মাকে নিয়ে হাজির বিয়ের জন্য। অথচ তুবা ডুকরে কেঁদেছে এই বিয়ে করবে না বলে, আবার বিয়ে ভেঙে দিতে বলেছে। ভাগ্যিস আগেই বিয়ে ভাঙেনি, তার আগেই আসল লোককে পেয়ে গেছে। ভাগ্য বলে একেই। তুরজানের সাথে তুবাও ভার্সিটিতে গেছে। একজন গেলে অন্তত পড়াশোনার ব্যবস্থা বুঝতে পারবে। আর রাফিয়া তো সেই বাড়িতে এই কাজ সেই কাজ করে সময় পাচ্ছে না। রাহেলা নেওয়াজ ইদানিং অসুস্থই বেশি থাকেন, তার জন্য তাড়িয়ে নেওয়াজও কোথাও যেতে পারেন না। আর রেহনা নেওয়াজ রান্নার কাজেই ব্যস্ত। পরশু দিন তাও মিরান নিয়ে গিয়েছিল ডাক্তারের কাছে, তবে নিয়ে গিয়ে রোজাকে হসপিটালে রেখে নিজের কাজে গিয়েছিল। হয়তো রোজা ডাক্তারের সাথে একা একা কথা বলেছিল, তাই নেক্সট চেক আপের ডেট কেউ জানে না। আর রোজাও মনে নেই কাউকে জানানোর কথা। তানিয়া নেওয়াজ রোজাকে চুপ করে সোফায় বসে থাকতে দেখে এগিয়ে এলেন। রোজাও ইদানিং একদম শান্ত বাচ্চাদের মতো থাকে, হয়তো জ্বরের জন্য অসুস্থতা যায়নি। তানিয়া নেওয়াজ সোফায় রোজার পাশে বসতেই রোজা তানিয়া নেওয়াজের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। তানিয়া নেওয়াজ শুধালেন, কী হয়েছে আম্মু, মন খারাপ? রোজা মাথা ঝাঁকালো, মানে মন খারাপ নয়। তাহলে কি হয়েছে, এত চুপচাপ কেন, কেউ কিছু বলেছে? না বড় আম্মু, এমনি ভালো লাগছে না কিছু। কিছু খেতে মন চাচ্ছে? তোমার বড় আব্বুকে বলবো? না। তাহলে এত মন খারাপ কেন? এমনি ভালো লাগছে না, কেমন যেন অস্বস্তি ফিল হচ্ছে। তখনই দরজা দিয়ে ঢুকলো তুরজান আর তুবা। তুরজান নিজের রুমে যাওয়ার সময় বলল, আম্মু ওকে তাড়াতাড়ি রেডি হতে বলো। বলে রুমে চলে গেল। রোজার মন খারাপ আরও বেড়ে গেল। সে কি এখানে নেই যে বড় আম্মুকে বলে যেতে হলো, নাকি রোজার সাথে কথা বললে পৃথিবী অশুদ্ধ হয়ে যাবে? দানিয়ে নেওয়াজ কিছু একটা আন্দাজ করলেন। তুবার দিকে তাকাতেই তুবা বলল, আজকে রোজার চেক আপ আছে। তা তো ভুলে বসে আছে। ডাক্তার বর্ষা ফোন করেছিলেন ভাইয়াকে, আগেও রেগেছিল, তারপর থেকে আরও রেগে আছে। তানিয়া নেওয়াজ রোজার দিকে তাকালেন, কিছু বললেন না, শুধু রোজাকে রেডি হতে বলে তিনি আবার তার কাজে চলে গেলেন। রোজা বেশি কথা বলল না, রুমে গিয়ে একটা সুন্দর অলিভ কালারের চুড়িদার পরে নিল। এই রঙে রোজার আলাদা একটা ফিলিংস কাজ করে। এটা নূরের বিয়ের আগে তুরজান কিনে দিয়েছিল, পরা হয়নি। হয়তো তুরজানেরও পছন্দের কালার এটা, নয়তো রোজাকে যা কিনে দেয় তার বেশিরভাগ জিনিসে অলিভ কালার হয়ে থাকে। আজকে তুরজানের কাছে ছড়িও বলে দিবে, তার জন্য কথা শুনতে হয়েছে তুরজানকে। হয়তো ওই রাগটাই এখনও কাটেনি। রেডি হয়ে তুবার সামনে গেল। তুবা মাশাল্লাহ বলে উঠল। রোজা নিচে নামতে দেখলো তুরজান হাতে বাইকের চাবি নিয়ে ঘোরাচ্ছে। রোজাকে দেখেও না দেখার ভান করে গিয়ে বাইকের কাছে গিয়ে দাঁড়ালো। রোজাও তুরজানের অভিমানের কারণ হিসেবে ধরল। সবার বকাঝকা আর তুরজানও পেয়েছে। তুরজান নিষেধ করার পরও রোজা বৃষ্টিতে ভিজেছে। হিসেব অনুযায়ী বকাগুলো রোজা খাবে, কিন্তু তুরজান পেয়েছে সেইগুলো। তবে রোজা তো সরি বলেছিল তাহলে, আর তারপর তো কিছুই করেনি। রোজা গিয়ে বাইকের কাছে যেতেই তুরজান হেলমেট নিয়ে পরিয়ে দিয়ে নিচে পরে নিল। রোজা পিছনে উঠে বসে আছে, তবে বাইক স্টার্ট দিচ্ছে না। তুরজান রোজা বুঝলো দোমনা করে তুরজানের কাঁধে হাত রাখতেই তুরজানের বাইক নেওয়াজ বাড়ির মূল ফটক পেরিয়ে চলল তার গন্তব্যে। হসপিটালে পৌঁছাতে তুরজান রোজার আর নিজের হেলমেট খুলে বলল, রোজার হাত ধরে থাকতে
আস্তে এগোতে থাকলো হসপিটালের ভিতরে, যেন ছেড়ে দিলেই উড়ে যাবে। কথা বলছে না অথচ কেয়ার দেখাচ্ছে। কে বলেছে এভাবে কেয়ার দেখাতে? রোজার কারোর সিম্প্যাথির প্রয়োজন নেই, লাগবে না কারোর সিম্প্যাথি। কথা বললে কি এমন ক্ষতি হবে? হয়তো এমনি দিন হলে রোজা খুশি থাকতো, তবে উদ্দেশ্যহীন কারণে রোজা আজকে খুশি হতে পারল না। হসপিটালে ঢুকতে রোজা বলল, আমি একাই ডক্টরের চেম্বারে যেতে পারবো, হাত ছাড়ুন। কেন? আমি গেলে সমস্যা? আমার অতটাও কিছু হয়নি যে আমি একা ডক্টরের সাথে কথা বলতে পারবো না। একা যেতে পারবি? আমি যথেষ্ট ম্যাচুরিটি, সো এরকম বাচ্চাদের মতো ট্রিট করবেন না। বলেই ডক্টরের চেম্বারে ঢুকলো। পেছন থেকে তুরজান বিড়বিড়ালো, যথেষ্ট মেসির একটা মেয়ে তুই, ভালো মেসিরটি কতটা আমি দেখে নিব, জাস্ট একেবারে জানে খেয়ে ফেলব। রোজা ডাক্তার দেখে বাইরে আসতে দেখলো তুরজান বসে আছে। বিরক্ত একটা লোক, ফোনে কি দেখে উপরওয়ালাই ভালো জানে, একটু সময় পেলে বাচ্চাদের মতো ফোনে স্ক্রল করে। রোজার সামনে গিয়ে দাঁড়াতেই মনে হলো কিছু একটা আড়াল করলো, কিছু একটা দেখছিল রোজাকে দেখে তা গোপন করলো। তাতে রোজার কি? ডক্টর কি বলল? কিসের কি বলবে? তাই তো জানতে চাইছি, ডক্টর কি বলল? শরীরের কন্ডিশন এখন কেমন? জ্বরের প্রকোপ কমেছে? কতটা? পুরোটা। নাও পারফেক্ট। বলেই তুরজান উঠে আবার বাইকে চড়ে বসলো। রোজাও গিয়ে বসলো। বাইকে আবার তারা চলতে শুরু করলো। রোজার ভালোই লাগছে। বাইকে বসে পুরো শহর ঘুরে দেখার স্বপ্ন আজ না চাইতো পূরণ করে দিল তুরজান। এই যা, সরি বলার আগেই তুরজান থ্যাঙ্কস ডিজার্ভ করে ফেলল। রোজা কাঁধে রাখা হাত দিয়ে তুরজানের কাঁধ খুঁচিয়ে মনোযোগ পাওয়ার চেষ্টা করলো। হলো তাই। হেলমেটের ওপর তুরজান চলতি বাইকেই হালকা মুখ ঘুরে জিজ্ঞাসা করলো, কী সমস্যা? এভাবে খোঁচাখুচির মানে কি? এখন কি চাস আমি অ্যাক্সিডেন্ট করে মরে যাই? রোজার মন খারাপ হলো ভীষণ। এই লোকের মুড এমন চেঞ্জ হচ্ছে কেন, তা আবার সেকেন্ডের মধ্যে। প্রথম কথা তো ভালো লাগলো, শেষে ওইটুকু না বললে কি হতো? রোজা আর কথা বলল না, মুখ ঘুরিয়ে নিল। তুরজান বাইক চালাচ্ছে আপন গতিতে, চোখ তার মিররে নিবদ্ধ। হেলমেটের ওপর দিয়েই বুঝতে পারছে রোজার এক্সপ্রেশন। তুরজান বাইকের স্পিড কমালো, ঘাড় ঘুরিয়ে বলল, কি বলতে চাইলি? কিছু না। সত্যি? আপনাকে মারার আমার কোনো ইচ্ছা নেই। কেন? আমি মরে গেলে তোর কি? বরং বেঁচে যাবি। অসহ্য লোককে আর সহ্য করতে হবে না। আমি বলেছি আপনি অসহ্য? আর যাও বলেছি তা তো এমনিতেই বলেছি, রাগ তো করে বলিনি। তাহলে উল্টো পাল্টা কথা বলছেন কেন? উল্টো পাল্টা কথা বললাম কোথায়? জাস্ট মরার কথা বললাম, মরে গেলেই তো সব চুকে যাবে। বারবার মরার কথা কেন বলছেন? ওকে, আপনার তো মরার শখ, তাহলে এক কাজ করুন, একটা গাছে কিংবা গাড়িতে বাঁধিয়ে দিন, সব শেষ হয়ে যাবে। সত্যি চাইছিস মরে যাই? ওকে, তাহলে তুই নাম বাইক থেকে। আমি কেন নামবো? আমার জন্যই তো মরতে চাচ্ছেন, তো আপনি একা মরবেন কেন? আমাকে নিয়েই মরুন। না থাকলো ঝামেলা, আর না থাকলো ঝামেলা সহ্য করার মানুষ। ব্যাপারটা ইন্টারেস্টিং, কি বলেন? সে তো বুঝলাম, কিন্তু আমার সাথে মরার শখ হলো কেন? আমার সাথে মরতে চাইছিস? প্লিজ থামুন তুরজান ভাই, ভালো লাগছে না এইসব কথাবার্তা। কেন ভয় লাগছে? ভয় করলে একটু চেপে বসে আর একটু এঁটে ধরতে পারিস। লাগবে না কারোর সিম্প্যাথি, আমি বাড়ি যাব তাড়াতাড়ি, একটুও ভালো লাগছে না। বলেই তুরজান বাইকের স্পিড বাড়িয়ে দিল। রোজা কাঁধ থেকে রাগ করে হাত সরিয়ে ফেলেছিল। বাইকের হঠাৎ স্পিড বাড়ায় নিজেকে কোনো মতে সামলে নিয়ে তুরজানের পেটের কাছে নিজের হাত দ্বারা আবদ্ধ করে মাথা তুরজানের পিঠে ঠেকিয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই তুরজানের পিঠে ভেজা অনুভূত হলো। তুরজান বেশ বুঝতে পেরেছে তখন বারবার মরার কথা বলায় এমন করছে। তুরজান মুচকি হেসে বলল, কিরে, ভালোটাল বেসে ফেলেছিস নাকি? এভাবে জড়িয়ে ধরে মরা কান্না কাঁদছিস? লোকে তো ভাববে বউকে কষ্ট দিয়েছি যার জন্য কান্না করছে, কিন্তু আমি তো কিছুই করিনি, তাহলে আমার উপর মিথ্যা দোষারোপ দিচ্ছিস কেন? বলতেই রোজার কান্না থেমে গেল। তুরজানের টেকনিক ভালোই কাজে দিয়েছে, রাগিয়ে দিলেই কান্না বন্ধ। আপনি সত্যি একটা অসহ্য বিরক্ত হিটলার ভিলেন ব্রিটিশ পুরুষ। বলেই তুরজানের পিঠ থেকে মাথা উঠিয়ে হাতও আলগা করে আনতে চাইল, কিন্তু তার আগেই তুরজান এক হাতে রোজার দুহাত মুষ্টিবদ্ধ করে সামনের দিকে টেনে নিল, যার ফলে রোজার মাথার স্থান আবার সেই তুরজানের পিঠেই হলো। তুরজান নমনীয় সুরে বলল, কি বলবি বল?
রোজাকে কথা বলতে না দেখে আচমকাই বাইকের স্পিড আবার বাড়িয়ে দিল। ভাগ্যিস রোজা তুরজানের পিঠে মাথা রেখে হাত দিয়ে ধরে রেখেছিল তুরজানকে। বাইকের স্পিড বাড়তেই জাপটে ধরলো, নয়তো এতক্ষণে। তবে রোজা বুঝলো কেন এমন করলো। রোজা বলল, সরি অ্যান্ড থ্যাঙ্কস। হোয়াই? আমার জন্য আপনাকে সবাই কত কথা শুনিয়েছে, তার জন্য সরি। আর এই জন্যই আপনি মন খারাপ করে আসেন? এই জন্য না। কী জন্য তাহলে? পরে বলবো, এখন বল থ্যাঙ্কস কিসের জন্য? আমার অনেক দিনের স্বপ্ন বাইকে ঘুরবো, সেটাও পূরণ হলো, তার জন্য থ্যাঙ্কস। হয়তো আরও কিছু বলতো, কিন্তু তুরজান বাইকে ব্রেক কষলো। তারপর রোজাকে নামতে বলে নিচে নামলো। রোজা প্রথমে ভেবেছে বাড়ি পৌঁছে গেছে, কিন্তু না, এই জায়গা তো রোজা চিনি না। রোজা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, তুরজান ভাই, এটা কোথায় এসেছি আমরা? পড়ালেখা করিস না? সামনে বড় বড় অক্ষরে লেখা কাজী অফিস। রাত হতেই চারিপাশের কোলাহল কমে যাচ্ছে, যে যার নিজস্ব গন্তব্যে ফিরে যাচ্ছে। বাইকে মুখ কালো করে বসে আছে রোজা। চোখ দুটো ফুলে উঠেছে, ফর্সা মুখখানি লাল বর্ণ ধারণ করেছে। এখন আর তুরজানের কাঁধে হাত রাখেনি, রাখবেই বা কেন? জোর করে বিয়ে করলেই কি হয়ে গেল নাকি? আবার কবুল বলানোর সময় ভয় দেখে কবুল বলিয়েছে। খানিক আগের ঘটনা। রোজা কাজী অফিসে লেখা দেখে অদ্ভুত নয়নে তাকালো তুরজানের পানে, অথচ তার ভাবভঙ্গি স্বাভাবিক। রোজা এখনও পুরো ব্যাপারটা বুঝে উঠতে পারেনি। একবার চারপাশে তাকিয়ে আবার তুরজানের দিকে তাকালো। আমরা এখানে কেন এসেছি তুরজান ভাই? আপনার কোনো নিকটাত্মীয়র বিয়ে নাকি? তুরজান খুব শান্ত গলায় বলল, না। তাহলে হঠাৎ এখানে এলেন কেন? বিয়ে করতে? রোজার বুকের ভেতরটা ধক করে উঠল। তুতলি বলল, কি বললেন? যা শুনেছিস তাই বলেছি, আজ আমরা বিয়ে করব। রোজা বলল, আপনি পাগল হয়ে গেছেন নাকি? এইভাবে পাগলামি করছেন? তুরজান এবার ধীরে ধীরে রোজার দিকে এগিয়ে গেল, চোখ দুটো অদ্ভুতভাবে স্থির। হঠাৎ রোজার এক হাত ধরে সামনে এগোতে এগোতে বলল, পাগল তো অনেক আগেই হয়েছি। তারপর আর কি? কাজীর সামনে বসেও রোজার চোখের জল ফেলে যাচ্ছে। এদিকে দয়ামায়াহীন পাষণ্ড লোক নির্বিকার কবুল বলে রোজার কবুল বলার অপেক্ষা করছে, যদিও জোর করছে না। তবে রাক্ষসী দৃষ্টি ফেলে রেখেছে রোজার দিকে, কিন্তু রোজা কিছুতেই কবুল বলছে না। হঠাৎ রোজার হাত ধরে টেনে বাইরে যেতে লাগলো। বলল, চল, বিয়ে করব না। মিরানকে বলছি তোকে এসে নিয়ে যাবে, আর আজ থেকে তুইও আমাকে ভুলে যাবি। বাড়িতে গিয়েও সবাইকে বলবি আমাকে ভুলে যেতে। কি পারবি তো? বলে রোজাকে ছেড়ে বাইকের কাছে যেতে গেল। রোজা কান্না মিশ্রিত কণ্ঠে বলল, আপনি কোথায় যাবেন? তুরজান পিছনে না ফিরে বলল, মরতে যাচ্ছি। তুই তো এটাই চাস আমি যেন মরে যাই। যা তোর ইচ্ছে সই, আজকের পর থেকে আমাকে দেখতে হবে না। কেন এমন পাগলামো করছো? প্লিজ যাবেন না। ওকে, যাব না। তোর কাছে দুইটা অপশন, এক আমাকে সাদা কাফনে দেখবি, তুই বিয়ে করবি, তোর ইচ্ছা। যদি একটাকেও না মানি, একটা না মানলে অন্যটা মানতে হবে। সময় 2 মিনিট। বলে রাস্তার এপাশ থেকে ওপাশ রোজার দিকে তাকিয়ে পিছনের দিকে এক পা করে পিছাতে লাগলো। তারপর দূরে একটা কার দেখে বলল, ওইটা আসা পর্যন্ত তোর সময়, সব তোর ইচ্ছেতে হবে। হ্যাঁ বললে আমি ফিরে আসব, না বললে ফিরে আসব। শুধু পার্থক্য জিন্দা আর মৃত। রোজার যান বেরিয়ে যাওয়ার উপক্রম। এমন পাগলামো করার কি আছে? তুরজান এখনও মাঝ রাস্তাতে নির্বিকার হয়ে রোজার দিকে তাকিয়ে আছে। এদিকে গাড়ি তুরজানের থেকে খানিকটা দূরে নিজের গতিতে ধেয়ে আসছে। রোজা কাঁদতে কাঁদতে বলল, প্লিজ ফিরে আসুন। এভাবে পাগলামো কেন করছেন? আমার ভয় করছে। দেখুন গাড়ি আপনার কাছে চলে আসছে। প্লিজ তুরজান ভাই ফিরে আসুন, প্লিজ। তুরজানের কোনো ভাবাবেগ হলো না। একবার রোজার দিকে তাকিয়ে দুহাত ছড়িয়ে আস্তে করে চোখ বন্ধ করে নিল। ততক্ষণে গাড়ি চলে আসছে তুরজানের দিকে। রোজার এবার কিছু না ভেবে দৌড়ে গেল তুরজানের দিকে। গন্তব্যে দৌড়ে গিয়ে তুরজানকে ঠেলে সরিয়ে দেবে। ইচ্ছে অনুযায়ী গিয়ে তুরজানের প্রশস্ত বুকে হাত রেখে সরানোর চেষ্টা করলো, কিন্তু তুরজান এখন আগের মতো দাঁড়িয়ে আছে, একচুল পরিমাণ নড়ছেও না। অথচ গাড়ি প্রায় সন্নিকটে এসে গেছে। আশেপাশে গাড়ি চলছে পুরো ঝড়ের গতিতে। রোজার ভীষণ ভয় করছে, যেহেতু মেইন রোড সেহেতু প্রত্যেকটা গাড়ি চলাচলেই নির্দিষ্ট গণ্ডি আছে। রোজা তুরজানের বুকে ধাক্কা দিয়ে বলল, কেন পাগলামো করছেন? আচ্ছা মারা শাক জেগেছে আপনার, চলেন একসাথে এনজয় করতে করতে মারা যায় দুজনেই। বলে তুরজানের দিকে তাকালো না। রোজার কোনো টেকনিক এখন কাজে দিচ্ছে না। রোজা চলন্ত ধেয়ে আসা গাড়ির দিকে তাকাতে ভয় জড়সড় হয়ে চোখ মুখ কুঁচকে বলল, আমি রাজি, আপনাকে বিয়ে করব আমি, প্লিজ সরুন গাড়ি। বলতে তুরজান দুদিকে ছড়িয়ে রাখা হাত দিয়ে তার প্রেয়সীর কোমরে হাত রেখে রাস্তার ওপাশে চলে গেল।
রোজা ভয়ে এখনও তুরজানের বুকে মাথা রেখে ফুপিয়ে উঠেছে। তার ধারণা সে এখন আর বেঁচে নেই, নয়তো সে গাড়ির নিচে চাপা পড়ে অথচ ব্যথা পেল না, আবার কানে কোনো শব্দ আসছে না। এভাবেই তুরজানকে আলিঙ্গন করে নেতিয়ে পড়ল প্রশস্ত বুকের মালিকের বাহু ডোরে। এদিকে গাড়ির ভেতরে থেকে জানালা মিরর উঠিয়ে মিরান তুরজানের দিকে তাকিয়ে উড়ন্ত চুমু ছেড়ে দিল, বোঝালো দুলাভাই আমার জন্য আজকে পেলে আমার বুনুকে। তুরজান ইশারায় বোঝালো গ্রেট জব। মির্জাফর শ্বশুরের ভালো ছেলে, আমার একমাত্র শালা। মিরান গাড়ি থেকে নেমে ড্রাইভারকে ভাড়া দিয়ে দিল। গাড়ি ভাড়া করে এনেছে, নয়তো তার বাবা জানলে তাকে উগান্ডায় পাঠিয়ে দিবে। মিরান তুরজানের দিকে এগোতে এগোতে মনে মনে বলল, এদের কি বুদ্ধি রে ভাই, বিয়ে করার জন্য মডেল অ্যাক্টিং করতেও বাধে না। ভাই এত ভালো মানুষ কেমনে বাসে, আমার একটু শিখতে হবে। ওই অনন্যা বেডি আমার ভালোবাসা বোঝে না কেন। রোজা আজ থেকে মিসেস নেওয়াজ, শুধু তাই নয় মিসেস তুরজান নেওয়াজ। তুরজান নেওয়াজের ওয়াইফ। ভাবনার মাঝে তুরজান বাইকের ব্রেক কষল। রোজাকে নিশ্চয়ই মারার ফাঁদ এঁটেছে এই লোকটা, নয়তো দেখছে ধরে বসেনি। হঠাৎ এমন ব্রেক কষার কী দরকার? নামুন মিসেস নেওয়াজ। হঠাৎ এমন বাক্য কর্ণপাত হতেই তাকালো তুরজানের পানে, যে এখনও রোজার দিকে তাকিয়ে আছে। তুরজান ভুরু কুচকে বলল, নামতে বলেছি, এভাবে দেখার কি আছে? সারা জীবন দেখতে পারবে, এখন নাম। বাড়িতে তো এখনও পৌঁছায়নি, এখানে নেমে কি করব? বৃষ্টি পড়তে শুরু করেছে, নেমে ওই টং চায়ের দোকানে যা। বলতেই রোজা আকাশের দিকে তাকালো। সে ভাবনায় এতটাই বিভোর ছিল যে আকাশের পরিবর্তনও ঠিক পায়নি। অধিক প্রিয় আকাশটাও আজ তার অজান্তে পেরিয়ে বৃষ্টিতে রূপ নিয়েছে। বৃষ্টির পানি ছিটে ফোটা এসে পড়ল রোজার সর্বাঙ্গে। রোজা বাইক থেকে নেমে দাঁড়ালো। তুরজান বাইক থেকে নেমে রোজার হাত ধরে টং দোকানের কাছে গিয়ে দাঁড়ালো। হয়তো রাত হওয়ায় দোকানিও দোকান বন্ধ করতে চাইছেন। রাত তো আর কম হলো না, প্রায় 10টা। রোজা তুরজানের থেকে মুখ ঘুরিয়ে অন্যদিকে বসলো। তুরজানের সাথে তার কথা নেই। কিসের কথা? পাষাণ্ড লোকের সাথে। জোর করে বিয়ে করে কি এমন হবে যে জোর করে বিয়ে করতে হলো? রোজা বাড়িতে কি বলবে ভেবেই পাচ্ছে না। বৃষ্টি বেড়েই চলেছে, 1 ঘন্টা প্রায় চলে যাচ্ছে, তো বৃষ্টি থামছে না। এদিকে তুরজানরা বসে থাকায় দোকানি মহিলাও তার দোকান বন্ধ করতে পারছে না। রোজা তুরজানের দিকে তাকায়নি এখন পর্যন্ত, বৃষ্টি উপভোগ করছে আর হয়তো ভাগ্য নিয়ে ভাবছে হঠাৎ কি থেকে কি হয়ে গেল। ভাবনার মাঝে তুরজান একটা চায়ের কাপ এগিয়ে দিল রোজার সামনে। রোজা নিচ্ছে না দেখে বলল, চায়ের পর রাগ দেখাচ্ছিস না? তাহলে চা নিচ্ছিস না কেন? আমার রাগ চায়ের পর ঢালছিস না? তাহলে কি? খাবো না আপনার চা। আপনার চা আপনি খান, নয়তো হাতে ঢালুন। আমাকে বিরক্ত করবেন না, ভালো লাগছে না। বলতে তুরজান চা নিজের হাতে ঢেলে নিল। কি বিভৎস দৃশ্য! রোজা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি হলো মস্তিষ্ক এখনও ঠিক ধরতে পারেনি। রোজা তুরজানের দিকে তাকিয়ে বলল, কি করলেন এটা? শুনেছি বিয়ের পর বউয়ের কথা শুনলেই জান্নাতে যাওয়া যায়, তাই ফার্স্ট দিন থেকে জান্নাতে যাওয়ার কাজ স্টার্ট করলাম। পাগল আপনি, দেখুন তো লাল হয়ে গেছে। তোর কি? এর উত্তরে রোজা গেছে বলল না। স্যাঁ, তুরজান হয়তো আশা করেছিল রোজা বলবে আমারই তো সব। দোকানি পানি এনে দেওয়ার আগেই রোজা তুরজানকে টেনে এনে বৃষ্টির পানিতে হাত ধরে দাঁড়ালো। তারপর আস্তে করে বলল, আমি কোনো নায়িকা না যে আমার ওড়না ছিঁড়ে হাত বেঁধে দিব। হাত এভাবেই রাখতে হবে। বউ, ওড়না কিন্তু আমার টাকায় কেনা। তুমি এমন কিপটা কেন? হঠাৎ তুমি শুনে রোজা তাকালো তুরজানের দিকে। একবার তুমি আর একবার তুই আর আবার আপনি। দুনিয়ায় আর কিছু থাকলে নিশ্চয়ই তাও বলতো। রোজা চোখ নামিয়ে তুরজানের হাতের দিকে তাকিয়ে বলল, জীবনে কিছু জিনিসের জন্য কিপটা হওয়া ভালো, অন্তত জিনিসটা থেকে যায়। একটা ওড়না ছিঁড়ে হাত বেঁধে দিলে আমি আরও 10টা কিনে দিতাম। লাগবে না। আর কি যেন বললেন? ওড়না আপনার টাকায় কেনা। কোনো জিনিস নিজস্ব বাহুডোরে আটকে গেলে ওটা নিজেরই একান্ত হয়। দুজনের এমন অবস্থা দেখে দোকানি বলল, কি বাবুরা, আজকে মনে হয় বৃষ্টি থামবে না, একদম বৃষ্টিতে আটকে গেছেন। তুরজান বলল, তাই মনে হয়। দোকানি হেসে বলল, আমার মনে হয় আজকে বৃষ্টি কমবে না, আপনাকে আজকে আমার বাড়িতেই থাকতে হইব। তুরজান অবাক হয়ে একবার পুরো দোকানের চোখ বুলালো, তারপর বলল, আপনার বাড়ি এটা? এইটাই আমার বাড়ি। নিজের সংসার চালানোর জন্য বাড়ির এক পাশে দোকান খুলেছি। তারপর রোজার দিকে তাকে হেসে বলল, ভাবি, আপনার সমস্যা না হলে আমার বাড়িতে থাকতে পারেন। ভাইয়ের দেখে তো মনে হয় ভাইয়ের থাকতে সমস্যা হইব না, আপনি থাকলে ভাইও থাকবো। রোজা প্রথমত অবাক, এই মহিলা তাকে ভাবি বলেই যাচ্ছে। দ্বিতীয়ত তার সামনে তুরজানের প্রশংসা করে উল্টে দিচ্ছে।
পৃথিবীতে আজ পর্যন্ত কেউ কারোর প্রশংসা সহ্য করেছে যে রোজা করবে? রোজা তুরজানের হাত ছেড়ে বলল, আমাকে ভাবি বলবেন না, আপু বলতে পারেন, নয়তো আমার নাম রোজাস্মিতা মেহরোজ রোজা বলতে পারেন। তাহলে আপু কই? কিন্তু ওনাকে তো আবার দুলাভাই কইতে হইব। দ্যাট রোজা বোঝায় কি আর মহিলা বোঝে কি? রোজা প্রসঙ্গ পাল্টে বলল, আমি আজকে রাত এখানেই থাকছি, চলুন ভিতরে। বলে মহিলার সঙ্গে ভিতরে গেল। বাড়িটা ছোট হলেও দেখে বোঝা যায় না মহিলা পরিষ্কার ভীষণ। রোজাকে নিয়ে যাওয়ার সময় তুরজানকেও ভেতরে আসতে বাড়ির মহিলা চলে গেল। বাঁধল বিপত্তি। তুরজানের 6 ফুট উচ্চতা হয়, সে দরজার মাথায় বাড়ি খেল। লেগেছে বেশ জোরেই। যেহেতু চোখ মুখ কুঁচকে ফেলেছে, রোজা তুরজানকে মাথা ডলতে দেখে হেসে ফেলল। ব্যথা ভুলেও তুরজানের রমণীর হাসি মুখ দেখতে ব্যস্ত হলো। রোজা সারাদিনে এমন করে হাসলো, একটু ব্যথা পেয়ে যদি এমন হাসির দেখার ভাগ্য হয় তবে পৃথিবীর প্রত্যেক পুরুষ হাসি দেখতে প্রস্তুত। মহিলা বেশ তোড়জোড় করে সবজি আর ভাত রান্না করলো। মানা করেছিল, তবে দোকানি ভীষণ খুশি হয়ে বলল তার ঘরে নাকি মেহমান আসে না। সে গরিব, কিন্তু সে চায় অন্যদের মতো মেহমান আপ্যায়ন করবে। যদিও রোজা তুরজানের ক্ষুধা লেগেছিল, তাই বেশি নিষিদ্ধ করেনি। মহিলার বাড়িতে মাত্র 2টা রুম, একটাতে তার অসুস্থ ছেলে থাকে, আর একটাতে সে তুরজান আর রোজাকে থাকতে দিল। রোজা যদিও বলেছে সে মহিলার সাথে থাকবে। তুরজান রুমে উপরে টিনের চালের দিকে তাকিয়ে শুয়েছিল। কি সুন্দর টিনের ওপর ঝনঝন শব্দ হচ্ছে। মধ্যবিত্ত ঘরে একটা চৌকি আর কিছু পুরনো জিনিস বাদে কিছুই নেই, অথচ ঘরের ভিতরে কত শান্তি। মেয়েরা বুঝতে এমনই হয়। মেয়েরা না, মায়েরা, যারা সন্তানের জন্য সব করতে পারে। ভাবনার মাঝেই রোজা প্লেটে নিয়ে খাবার এসে বিছানায় রাখলো। বলল, ওই আপু ডাকলো, গেলেন না কেন? নাকি বড়লোকে অভ্যাস ছেড়ে একদিন এখানে ওনার ইচ্ছে পূরণ করতে ওনার সঙ্গে খেতে বসতে পারতেন না? তুরজান তড়িৎ বেগে চোখ খুলল, উঠে বসে বলল, ওখানে গেলে তোর আনন্দে ভাটি পড়তো। মানে কিছু না, ক্ষুধা লেগেছে। ক্ষুধা লেগেছে, খেয়ে নিন। তখন ভুল করে ডান হাতেই ঢেলেছিল। তুরজান ডান হাত দেখে বলল, হাত জ্বলছে। আমি কি করতে পারি? কিছু না। এবার যেতে পারিস, নয়তো আমার প্রতি বিশ্বাস থাকলে এখানে শুয়ে পড়তে পারিস। বলে আবার শুয়ে পড়ল। চোখ বুজে পড়ে রইল। রোজা জানে তুরজান ওখানে যায়নি কেন। গেলে তো খাইয়ে দিতে হতো। রোজা ওনার সঙ্গে আনন্দে খেতে পারতো না। যেহেতু রোজার জন্য হাতে চা পড়েছে, তাই তারই দায়িত্ব। তাই আস্তে করে বলল, উঠুন। ট্রাস্ট করতে পারিসনি, এখন রুম থেকে বের হতে হবে। চোখ খুলে কথা বলুন। তুরজান তাকাতে দেখলো রোজা ভাত নিয়ে বসে আছে। তুরজান এমন সুযোগ হাতছাড়া করে কিভাবে? উঠে পড়লো তাড়াতাড়ি। বউ তারই ভালো, এই রণচণ্ডী। রোজাও এইটুকু সহ্য করে নিল। বাড়িতে ফিরে তুরজান নেওয়াজকে দেখে নিবে। এখন একা আছে, চুপ থাকা শ্রেয়। জোর করে বিয়ে করা মোস্তফা নেওয়াজ ও তাজরুল নেওয়াজকে বলে বকা শোনাবে। এদিকে বাড়িতে সবাইকে মিরান বলেছে রোজা আর তুরজান সেফ আছে, আর বিয়ের ব্যাপারেও বলেছে। কিন্তু যে পাগলাম 2 ভাই করেছে তা বলেনি। বললেন নিশ্চিত মোস্তফা নেওয়াজ জুতা ছুঁড়ে মারতেন। এখন ঠাই হতো কোনো গাছের নিচে। সবাই চুপ আছে। যা হওয়ার তা হয়ে গেছে। এখন পরিস্থিতি না ঘেটে ঠিক করাই শ্রেয়। আর মোস্তফা নেওয়াজ আর তুরজানের চোখে রোজার জন্য যে ভালোবাসা দেখেছে তা তার মেয়ের জন্য যথেষ্ট। অনন্ত আর ভালোবাসা তুরজান নেওয়াজের ভালোবাসার কাছে তুচ্ছ। তার কন্যা সন্তান নেই, সেই জন্যই হয়তো পরিস্থিতি তাকে মেয়ে উপহার দিয়েছিল। কিন্তু তুরজানকে তো তিনি দূরে সরিয়ে দিতে পারেন না। কোনো বাবা তো চায় না মেয়েকে তার হাজব্যান্ড থেকে দূরে রাখতে। আর তুরজানের সেই একটা ডিসিশনের জন্যই আজ কতগুলো বছর তিনি মেয়ে সন্তান পেয়েছেন। হোক না সে ভাইয়ের বন্ধুর সন্তান। রাফেজ রাফিয়া যেমন সুখে সংসার করছে, রোজারাও এমন একটা সংসার ডিজার্ভ করে। আরিয়ান আর তুবার বিয়েও ঠিক। এখন তাদের প্রেম জমে ক্ষীর। মিরানো চেষ্টায় আছে, যদি ওই পাথরের মন একটু গলে। বাবারে, মেয়েদের মন এত কঠিন হয়। তা নিয়ে নেওয়াজ আজকে বলেছেন সবাই মিলে এই ঝামেলা শেষ করতে হবে। আর কতদিন তার ছেলে এভাবে কষ্টে থাকবে? আর এবার রোজার বড় আম্মু হয়ে থাকাটা বোধ হয় তিনিও চান না। তিনিও এবার শাশুড়ি হতে চান। তাজরুল নেওয়াজকে বলেও কিছু লাভ হচ্ছে না। তিনি নির্বিকার হয়ে থাকেন। একটা প্রজেক্টে তো লস। তাও তুরজান তার জমানো টাকা থেকে বড় অ্যামাউন্ট তাজরুল নেওয়াজের অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে। সাথে বলে দিয়েছে, আমার ওয়াইফের জন্য কারোর লস অন্তত হয়নি। আপনার প্রজেক্টের চেয়ে বড় অ্যামাউন্ট আপনার অ্যাকাউন্টে জমা দিয়েছি। তবে যাই হোক, রোজা তুরজানের বিয়ের খবর শুনে পুরো বাড়ি আনন্দে আছে। নেওয়াজ বাড়িতে ছোটোখাটো পার্টির আয়োজন করে ফেলেছে মিরান। বৃষ্টির সাথে পরিবারের খুনসুটি। মিরান তার মায়ের সাথে দুষ্টুমি করে বলে, আম্মু এই যে তুমি আম্মু থেকে চাচি শাশুড়ি হলে, এটাতে তোমার অনুভূতি কেমন?
কান্নার অভিনয় করে রেহানা নেওয়াজ বলল ফাটাফাটি। এবার রাফিয়ার কাছ থেকে বলল, ভাবি তুমি যে প্রথমে বোন, তারপর যা, তারপর আবার চাচাতো ভাবি, তারপর আবার যা হচ্ছে, তোমার অনুভূতি কেমন? অনুভূতিগুলোকে এখন অনুভূতি দ্বারা প্রকাশ করতে পারবো না। সবাই হাসতে হাসতে বৃষ্টি এনজয় করলো আর মিশন বানালো রোজা তুরজান, যেখানে রাহেলা নেওয়াজ নেতৃত্ব দিবেন আর মিরান তো আছেই। রোজা তুরজানকে খাইয়ে দিয়ে তুরজানের পাশে শুয়ে পড়লো। যদিও আলাদা ওই আপুর ঘরে থাকতে চেয়েছিল, কিন্তু উনি নাকি ওনার অসুস্থ ছেলের পাশে থাকবেন, ওখানে জায়গা হবে না। আর রোজারও ভীষণ ক্লান্ত লাগছিল, তাই বাধ্য হয়ে একই বিছানায় ঘুমাতে রাজি হয়েছে। তবে মাঝখানে আপুর একটা শাড়ি দিয়ে পর্দা টানিয়ে দিয়েছে। শাড়ির এক পাশে তুরজান, অন্য পাশে রোজা। যদিও রোজা ঘুমানোর আগেই তুরজান রোজার অস্বস্তি বুঝতে পেরে বিছানা ছেড়ে উঠে গেছে। রোজা ঘুমিয়েছে অনেকক্ষণ। তুরজান ভাঙা জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করছে। তার স্থির আজ তার পাশে, তাই তো যে সুখ বড় অট্টালিকায় পায়নি, তার থেকে দ্বিগুণ সুখ আজ এই ভাঙা বাড়িতে পাচ্ছে। ক্লান্ত শরীরে আজ জেগে থাকতে ইচ্ছে করছে না, অথচ কত রাত ক্লান্ত থেকেও চোখের কোনো ঘুম আনতে পারেনি। তবে আজ অবাধ্য কেন হচ্ছে চক্ষুদয়। মনে হচ্ছে জেগে থাকলে আজ নিশ্চিত ঘুমে মাতাল হয়ে যাবে। রোজা যেহেতু একপাশে তুরজানের জায়গা রেখেছে, সেহেতু তুরজানও মাঝে অধিক দূরত্ব রেখে শুয়ে পড়লো। এক পলক ঘুমন্ত রোজার দিকে তাকে আনমনে গিয়ে উঠল। কতদিন ভেবেছে শুধু দেখবো যে তোমায়, ক্লান্তিহীন ছিলে তুমি আমার কল্পনায়। সেই ছবি উঠল ভেসে চোখের পাতায়। আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়। টালমাটাল মনটা গেছে তোমায় বলতে চায়, বেসামাল ভাবনাগুলো তোমায় ছুতে চায়। আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমার সুইটনেস রোজ। রাতের শেষ প্রহর, বৃষ্টির তোড়জোড় এখনো টিনের চালে, বৃষ্টির টুপটাপ শব্দ হয়ে পড়ছে। নিস্তব্ধতায় শুধু মাঝে মধ্যে দূরে বজ্রের মৃদু গর্জন হচ্ছে। বজ্রপাতের শব্দে রোজা ঘুমের ঘরে নড়ে উঠছে। গভীর নির্ভার এক ঘুম, যেন বহুদিন পর কোনো নিরাপদ আশ্রয় পেয়েছে। তুরজান ঘুমিয়েছিল একটু, আবার সজাগ হয়ে গেছে। মোস্তফা নেওয়াজ ফোন করে জানিয়েছে রোজা বজ্রপাত ভয় পায়। তুরজান আর ঘুমায়নি। রাতের শেষ প্রহর তন্দ্রা ছাড়াই কাটিয়ে দিচ্ছে। রোজার দিকে তাকাতেই দেখল রোজা গুটিসুটি হয়ে যাচ্ছে। এই বর্ষা অদ্ভুত এক ঋতু, যেখানে শীত গ্রীষ্মের অনুভূতি একসাথে অনুভূত হয়। হয়তো রোজারও শীত লাগছে ভারী বর্ষণে। তুরজান নিজের ভাগের কাঁথাটাও রোজার গায়ে দিয়ে দিল, তারপর আবার যথাস্থানে এসে শুয়ে পড়ল। মাঝে শাড়িটা এখনো দেয়াল হয়ে আছে। তুরজান আস্তে করে রোজার হাতে হাত রাখলো, যেন ভয় না পায়। রোজার চুলের গোছা উড়ে এসে তুরজানের হাতে ছুঁয়ে দিচ্ছে। তুরজান থমকে গেল, আস্তে করে হাত বাড়িয়ে চুলটা সরিয়ে দিল। একটু ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু চোখ বন্ধ করলেই বারবার ভেসে উঠছে আজকের সেই মুহূর্তে। রোজার চোখ ভরা ভয়, কাঁপতে কাঁপতে বলা, আমি রাজি। তুরজান মুচকি হেসে উঠল, যেন বিশ্ব জয় করে ফেলেছে। ছেলেদের হাসি এত সুন্দর হয়, তা তুরজান নেওয়াজের আজকের হাসি না দেখলে বোঝাই যেত না। হঠাৎ কাছে কোথাও বজ্রপাত হয়, রোজা ধপ করে উঠে বসল। যেন যান যায় যে অবস্থা, এত জোরে বিদ্যুৎ চমকিয়েছে যে ঘর শুদ্ধ আলোকিত হয়ে গেছে। ভাগ্যিস পাশে তুরজানের হাত পেয়েছে, ওটাই এখন একমাত্র ভরসা। রোজা একটু তুরজানের দিকে এগিয়ে বসল। তুরজানের হাত শক্ত করে ধরে বলল, তুবা জেগে আছিস? তুরজানের থেকে বিপরীত কোনো কথা এলো না। রোজা আরেকটু হাত ঝাঁকিয়ে কিছু বলতে যাবে, তার আগেই হাত ছেড়ে আগের জায়গায় গিয়ে বসল। ইস, সে তো ভুলেই গেছিল সে এখন অন্য একটা বাড়িতে তুরজানের পাশে শুয়ে আছে। তুরজান জেগে থেকেও কোনো কথা বলল না। কি অদ্ভুত, জেগে থেকেও পাশে থাকা প্রেয়সীর ভয় উপভোগ করছে, তার মাঝে কোনো ভাবাবেগ নেই। অথচ রোজা এমনি দিন ভয় না পেলেও আজকে ভীষণ ভয় করছে। করবেই না কেন, বাড়িতে সবার সাথে থাকা, তুবাকে আঁকড়ে ধরে বজ্রপাতের ভারী বর্ষণ পার করা, আর এই একা একটা ঘরে থেকে বর্ষণ পার করা কি এক নাকি? হয়তো একা নেই, কিন্তু পাশে যে আছে তুরজান নেওয়াজ, সেও তো থেকে নেই। রোজা একলা জেগে ভয় পাচ্ছে, অথচ পাশে থাকা তুরজান নেওয়াজ বেঘরে ঘুমাচ্ছে। একবার ভাবলো ডেকে উঠাবে, পরক্ষণে কি ভেবে ডাকলো না, যে ঘুমাচ্ছে ঘুমাক। রোজার কি?
রোজা ভয়ে মরে গেলেও তার কিছু যায় আসে না। এদিকে বিকট শব্দে বিদ্যুৎ চমকাচ্ছে। রোজা ভয়ে আরেকটু গুটিয়ে নিজের জেদ ভেঙে তুরজানের হাত ধরে ঝাঁকালো, মিনমিনিয়ে বলল, তুরজান ভাই শুনছেন? তুরজান ভাই। তুরজানের মধ্যে তাও কোনো পরিবর্তন নেই, ওভাবেই শুয়ে আছে। রোজার ভয় আরও বাড়তে লাগলো। একলা বাড়িতে কিভাবে মানুষ থাকে, আর ওই আপুই বা কিভাবে? আপুর কথা ভাবতেই তুরজানের হাত ছেড়ে দিল। ওই আপুর কাছে যে উত্তম। ভয়ে জড়সড় হয়ে আস্তে করে উঠে গেল রাবেয়া আপুর রুমের দিকে। ভারী বর্ষণে কিছু শোনা যাচ্ছে না, কত ডেকো রাবেয়া আপু উঠল না। রোজার মনে হচ্ছে পিছনে কেউ দাঁড়িয়ে, অথচ পিছন ফিরে দেখবে সেই সাহস পর্যন্ত পাচ্ছে না। এবার জোরেই ফুপিয়ে কেঁদে উঠল রোজা। কাঁদতে কাঁদতে বলল, বাবা আম্মু প্লিজ আমাকে নিয়ে যাও, আমার ভীষণ ভয় করছে, ভয়ে মরে যাব আমি। ভয়ে শরীর জমে ঠান্ডা। এখন সে ঘরে তুরজানকে ডেকে উঠাবে সেই শক্তিও নেই। মনে হচ্ছে পা ভেঙে পড়ছে। এখন হালকা বিদ্যুৎ চমকানোর আলোতেও কি ভয় অনুভব হচ্ছে। জোরে বজ্রপাত হতেই রোজা কানে হাত দিয়ে চেঁচিয়ে উঠল। সাথে সাথে কেউ দৌড়ে এসে তার বলিষ্ঠ বাহু ধরে আটকে নিল। সেই পছন্দের চিরচেনা রোজা পারফিউমস হিট লাক্স পারফিউমের তীব্র গন্ধ বলে দিচ্ছে কার বাহুডোর আবদ্ধ হলো রোজা। তুরজান নেওয়াজ। রোজাও ভয়ে জমে গিয়েছে, তবে ছোটার জন্য নড়াচড়া করা শুরু করলো। চায়না রোজাই নিরাপত্তা। রোজার মনে হচ্ছিল সে মৃত্যুর দিকে এগিয়ে গেছে। সময় মতো তো আসেনি, তাহলে এখন এই তীব্র ভয়ের সময় এসে কি হবে? রোজা তুরজানের থেকে ছোটার জন্য তুরজানের বাহুতে বুকে একভাবে নিজের হাত দিয়ে আঘাত করতে থাকলো। অভিমানী কণ্ঠে বলল, ছাড়ুন আমাকে, আমার কাউকে চাই না। আমি মরে গেলেই তো শান্তি পেতেন, তাই তো বেঘরে ঘুমাচ্ছিলেন। আপনি গিয়ে ঘুমান, আমি একাই থাকতে পারবো। তুরজান রোজাকে আরেকটু শক্ত করে নিজের বক্ষ পিঞ্জরে চেপে ধরলো। তারপর অনুশোচনা নিয়ে বলল, সরি বউ, সরি, এক্সট্রিমলি সরি আই অ্যাম। আমি বুঝতে পারিনি তুমি এত ভয় পেয়ে যাবে। আমি আবারও সরি। রোজা তুরজানের বলিষ্ঠ বাহু থেকে ছাড়া না পেয়ে ওভাবে বক্ষ পিঞ্জরে নেতিয়ে পড়ে রইল। এখনও ফুপিয়ে উঠছে, বৃষ্টির ছিটে ফোঁটা এসে দুজনের গায়ে পড়ছে। তুরজান কিছু না ভেবেই রোজাকে কোলে তুলে নিল। তারপর বিছানায় নামিয়ে দিয়ে পরম আবেশে রোজার কপালে আদুরে করে ঠোঁট ছোয়ালো। রোজা তখন নিজের ধ্যানে নেই, সেই এক বাক্যে পড়ে আছে। তুরজানের প্রতি তীব্র অভিমান জমা রেখেছে, বোঝাই যাচ্ছে। তুরজান ছেড়ে দিতেই রোজা বালিশে মুখ গুজে শুয়ে পড়ল। কথা বলবেই না। তুরজান আর কথা বলল না, শুধু নীরব হয়ে বসে রইল রোজার পাশে। মাঝে মধ্যে হালকা পাতলা ভঙ্গিতে বোঝালো সে এখানে এখনো সজাগ আছে, যাতে নিশ্চিন্তে থাকতে পারে প্রেয়সী। হঠাৎ ভোরের ওই সূর্যরশ্মি টিনের চাল ভেদ করে রোজার চোখে মুখে ছিটকে পড়তেই রোজার চোখ কুঁচকে নিল। ভোর থেকে বৃষ্টি থেমে গেছে, মাটির গন্ধে ভরে গেছে চারপাশ। পাখিরা ডাকছে যেন নতুন একটা দিনের সূচনা। সাথে সাথে নাকের রন্ধ্রে প্রবেশ করলো তুরজানের সেই পারফিউম। আরেকটু নাক ঘষে টেনে নিল গন্ধটা। রোজার তো এই পারফিউম খেতে মন চায়, এত মিষ্টি গন্ধ। খানিকক্ষণ ওভাবেই পড়ে রইল। তবে নিজেকে কেমন বন্দি মনে হলো। তড়িৎ বেগে তাকাতেই দেখল তুরজানের বুকে মাথা দিয়ে এতক্ষণ ঘুমিয়েছে। কথাটা মাথায় আসতেই তুরজানকে কটু বাক্য শোনাতে উদ্যত হলো। কিন্তু কথা হলো, তুরজান তো নিজের জায়গাতে আছে, রোজা কি তাহলে ঘুমের ঘরে তুবা ভেবে আর ভাবতে পারল না। তুরজানের বুক থেকে উঠে বিছানায় ঝিম মেরে বসল। রোজা উঠতেই তুরজান উঠে বসল। ঘুমালে কি তুরজান জেগেছিল? রোজা যে ঘুমের ঘরে পাগলামো করছিল, তুরজান হয়তো রোজার অস্বস্তি বুঝল। কাল রাতে রোজা ঘুমানোর পর অতি যত্নে রোজা কেনে নিজের বুকে স্থান দিয়েছিল, যত্ন করে লুকিয়ে নিয়েছিল নিজের বাহু ডোরে। যদিও সে নিজের জায়গাতেই ছিল, তাই রোজার ধারণা অনুযায়ী সেই গিয়ে তুরজানের বুকে মাথা রেখে ঘুমিয়েছে। কিন্তু তুরজান তো এমনটা করেছিল যেন বউ তার ভয় না পায়। একটা মেয়ে হাসি খুশি পরিবার ছেড়ে হঠাৎ এমন পরিবেশে আসলে এমন ভয় পাওয়া স্বাভাবিক। তুরজান নিজের খুলে রাখা ঘড়ি হাতে নিয়ে বলে, এত সকাল হয়ে গেছে, তুই আগে উঠেছিস তো আমাকে ডাক দিসনি কেন? নাকি রাতের রাগ এখনো কমেনি? রোজা নিঃশ্বাস ফেল। যাক, তুরজান কিছু বোঝেনি আর ঠিকও পায়নি, তাই বাইরে যেতে যেতে বলল, ওটা জীবনেও কমবে না। হা হা, যত কষ্ট এই তুরজান নেওয়াজের। স্বামীর প্রতি একটু দয়াশীল হব, যত রাগ অভিমান সব কেন আমার উপর ঢালো, একটু ভালোবাসা তো দিতে পারো। তোমার বর ভালোবাসার সংকটেই সংকটিত হয়ে যাবে। রোজা যদিও তুরজানের কথা শোনেনি, তার আগে রুম ছেড়েছে।
সকালের খাবার না খেয়ে রাবেয়া আপুকে কিছু টাকা দিয়ে তুরজানরা বের হয়েছে, যদিও তিনি নিতে চাননি। আত্মসম্মান সবারই আছে, রোজা জোর করে ধরিয়ে দিয়েছে। তুরজানের টাকা বলে কথা, হয়তো প্রথম প্রতিশোধ এই টাকা দিয়ে তুলল, না জানি ভবিষ্যতে কি করে। যদিও তুরজান নিজে থেকে অনেক টাকা দিয়েছিল। হঠাৎ বাইক ব্রেক কষল তুরজান। রোজা কটমুটিয়ে বলল, আপনি হঠাৎ হঠাৎ ছাড়া কিছুই পারেন না। আমি হঠাৎ হঠাৎ কী করলাম? বাইকের ব্রেক কেউ এভাবে করে? এক্ষুনি যান বেরিয়ে যাচ্ছিল, বাইকের ব্রেক থামানো আগে বলা যায় না? সরি বউ, আর এমন হবে না। রোজা তার দিকে কটমট করে তাকালো। এভাবে আমাকে বউ বলবেন না। ঠিক আছে, আমার বউ যা বলে তাই হবে। বললাম তো আমাকে বউ বলবেন না। তাহলে কি বলবো? মিসেস নেওয়াজ। মিসেস তুরজান নেওয়াজ, আমরা বাড়ি চলে এসেছি, এবার নামুন। রোজা এবার আর সহ্য করতে পারলো না, দেখলো সত্যি বাড়ি চলে এসেছে। চুপচাপ নেমে দাঁড়ালো বাইক থেকে। তুরজান নিচু স্বরে হেসে ফেলল। আকাশ পরিষ্কার, বৃষ্টির পর রাস্তায় কাদা, কিন্তু বাতাস এক ধরনের সতেজতা। তার মধ্যে রোজা হেঁটে চলেছে যেন কোনো অপ্সরা থেকে কম নেই। প্রথম দেখাতে মাশাল্লাহ বলতেই হয়। বাইকে থেকে নেমে তুরজান রোজার পাশাপাশি হাঁটতে লাগলো। রোজা থেমে গেল তুরজানের দিকে চেয়ে। তুরজান হেসে বলল, তা এখন বাড়িতে গিয়ে কি জানাবো মিসেস নেওয়াজ? আমি কি জানি, আপনার ইচ্ছে, আপনি তো। থেমে আবার বললো, একটা কথা বলবো? তুরজান অবাক। বলো। কথা বলতে গিয়ে গলা কেঁপে গেল রোজার। কি বিভ্রান্তকর পরিস্থিতি। কাপা গলায় বলল, কাল যেমনটা করেছেন অমন আর কখনো করবেন না। তুরজান কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, কেন? আমি মরে গেলে তোর কি? রোজার চোখ বড় বড় করে তাকালো। আপনি কখনো বদলাবেন না, তাই না? বিরক্তকর লোক, সরুন তো। তুরজান হালকা হেসে বলল, ওকে, আর এমন করবো না। আমি ক্যাভিয়ার আম্মুর জন্য সব বদলাতে পারি, শুধু অভ্যাস না, অনেক কিছু। বলে রোজার হাত ধরে বাড়িতে ঢুকলো। রোজা এখনো পুরো বাক্য বলছেনি, তাই তো চুপ আছে, না তো এতক্ষণে তুরজানের মাথা ফাটাতেও নিশ্চিত। বাড়িতে পা রাখার পর থেকেই যেন অদ্ভুত এক পরিবেশ। সবাই জানে তুরজান আর রোজার বিয়ে হয়ে গেছে, কিন্তু কেউ মুখে কিছু বলছে না। না কোনো অতিরিক্ত আগ্রহ, না কোনো প্রশ্ন, সব কিছু স্বাভাবিকের মতো। অথচ এই স্বাভাবিকতাই যেন সবচেয়ে বেশি অস্বাভাবিক। রোজা বাড়িতে যেতে রাফিয়া আর তুবা এক প্রকার দৌড়ে আসলো। তুই ঠিক আছিস রোজা? কেন, আমার কি হবে? না, তুই তো ঝড়ে ভয় পাস, তাই বললাম। তুরজান ততক্ষণে সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে রাহেলা নেওয়াজের সাথে দেখা হলো। তিনি ভুরুকুসকে তুরজানের দিকে তাকিয়ে আছে। তুরজান ভুরুকুসকে বলল, কি, এদিকে আয়। ক্লান্ত আমি, যা বলার ফার্স্ট বলো। মানে তুই? ও গ্র্যানি, উল্টাপাল্টা একদম ভাববে না, আমি অতটাও অধৈর্য নই। কি বলবা? তাই বলো। কি আর বলবো, এক বউকে দুইবার বিয়ে করেও কিছু করতে পারলি না, আর কি করার আছে? আচ্ছা, বিয়ে কি সত্যি করেছিস? তুরজান জানে এখন রাহেলা নেওয়াজ তাকে খোঁচাখুচি করবে। এ তোর অনেক আগের অভ্যাস। তাই তুরজান সিঁড়ি বেয়ে উঠতে উঠতে বলল, কিছু করব কিভাবে? আগেও তো তুমি ছিলে, এখনো তুমি থাকাকালীন আবার আমি কি করব? রোজা নিজেকে গুটিয়ে রেখেছে। তুবা রাফিয়া সবার সাথে আগের মতোই কথা বলছে, হাসছে, কিন্তু কোথাও একটা অদৃশ্য দেয়াল তুলে দিয়েছে তুরজান নেওয়াজ। যেহেতু তুরজানের আজ ভার্সিটি আছে, সেহেতু এখন নাস্তা করে ভার্সিটি যাবে। নাস্তার টেবিলে তুরজানের দিকে তাকাতেই চোখ সরিয়ে নিচ্ছে রোজা। তুরজান অবশ্যই এসব খুব ভালোই বুঝেছে, তাই সেও চুপ আছে। কিন্তু বাড়িতে বিশ্বু বাহিনীর কমতি নেই। মাঝে মাঝে ইচ্ছে করে সামনে রাখা খাবারের বলে টুংটাং শব্দ করছে, কিছু বলছে মিরান, শুধু রোজার প্রতিক্রিয়া দেখার জন্য। কিন্তু রোজা যেন আজ একেবারেই অনড়। মিরান মনে মনেই বলল, এই বনুটাও না, বিয়ে করেছিস তুই, একটু তো হাসি হাসি থাক, পেশার মতো মুখ করে কেন রেখেছিস? অদ্ভুত, আমি হলে দৌড়ে বেড়াতাম। ডাইনিং টেবিলে সবাই মিটিমিটি হাসছে। তাজারুল নেওয়াজ কোনো কথা না বলে উঠেই যাচ্ছিলেন। তার ফিরে এসে বললেন, ভার্সিটি থেকে ফিরে আমার সাথে দেখা করো, আশা রাখছি হতাশ করবে না। বলে তিনি ডাইনিং হল ছাড়লেন। রোজা উঠে গেছে, অনেকক্ষণ হলো। মোস্তফা নেওয়াজকে খসা দিয়ে তুরজান বলল, বুঝলেন শ্বশুরমশাই, আপনার মেয়ের যে এতটা তেরা, আগে আপনাকে দেখে সন্দেহ হয়েছিল। মোস্তফা নেওয়াজ কম কিসে সেও বলল, এবার প্র্যাকটিক্যালি দেখেছো জামাই, এখন বিয়ে যেহেতু করেই ফেলেছো, শুধু দেখো আমার মেয়ে কিভাবে তোমার জীবন ভেজে খায়। না খেয়ে মানুষ করলে তো আমাকে ভেজে খাবে কিপটা শ্বশুর। বলে ডাইনিং হল থেকে নিজের রুমে চলে গেল তুরজান। মোস্তফা নেওয়াজও চলে গেলেন। তুরজান রোজা নেই যেহেতু, এখন সবাই আরিয়ানকে উদ্দেশ্য করে তুবাকে পচাতে লাগলো।
তানিয়া নেওয়াজ, রেহেনা নেওয়াজও মাঝে মাঝে দুই একটা বাক্য ছুটতে ভুললেন না। দুপুর গড়াতেই তুরজান রেডি হয়ে লাগলো ভার্সিটির জন্য। শার্টের বোতাম লাগাতে লাগাতে আয়নায় নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে হালকা হাসলো। পেছন থেকে মিরান বলে উঠল, বউ বাড়িতে রেখে বাইরে যাওয়া ঠিক হচ্ছে না, কিন্তু কাজ তো আর তা মানে না। তুরজান ভুরু কুচকে বলল, কাকে বলছিস? তোমাকে। তোর বোন হয়, একটু তো লজ্জা পা। হ্যাঁ লজ্জা, তুমি জানো আমি কত খুশি। ফাইনালি রোজের বিয়ে কমপ্লিট, তুবারও হয়ে যাবে, তারপর আমি। হায় রে বাংলাদেশ, তোর মতো লজ্জাহীন পুরুষের জন্যই বাংলাদেশ আর পিছিয়ে। বলে হাঁটা ধরল তুরজান। মিরান প্রথমে কথা বুঝতে পারল না, পরে কথা বুঝতে চোখ বড় করে তাকালো তুরজানের দিকে। মানে মিরান তো শুধু বিয়ের কথা বলেছে, এখানে অতিরিক্ত জনসংখ্যার কথা আসলো কেন? তুরজান নিচে নেমে এসে রাহেলা নেওয়াজকে উদ্দেশ্য করে বলল, গ্র্যানি আসছি। রাহেলা নেওয়াজ ইশারায় বোঝালো, যাকে বলে যেতে চাস তাকে বলে যা, অন্যের বরের অপেক্ষা আমরা নিশ্চয়ই করব না। রোজা পাশেই ছিল, কিন্তু চোখ উপরে তুললই না, যেন বিজ্ঞানী ফ্লোর পরীক্ষা করছে। অনুবীক্ষণ যন্ত্র ছাড়া চোখ দিয়ে কোনো প্রতিক্রিয়া দেখালো না। তুরজান বের হওয়ার আগে একবার তাকালো ওর দিকে, কিন্তু রোজা যেন ইচ্ছে করে অন্যদিকে মুখ ঘুরিয়ে রাখলো। তুরজান যেতে যেতে বলল, ভার্সিটি থেকে এসে আপনাকে বোঝাচ্ছি, সুইটনেস রোজ। তুরজান বের হয়ে যেতেই বাড়িটা আবার নিজের ছন্দে ফিরে গেল, কিন্তু সেই ছন্দের ভেতরেও যেন কোথাও একটা ফাঁক রয়ে গেল, যেটাকে মুখে বলছে না, কিন্তু সবাই টের পাচ্ছে। রোজা নিজের রুমে চলে গেল। নিজের রুমে গিয়ে বারান্দায় দাঁড়িয়েছিল, হালকা বাতাসে চুলগুলো উড়ছে, কিন্তু তার চোখ বারবার গেটের দিকে চলে যাচ্ছে। নিজেই নিজেকে ধমকালো, কেন দেখছি আমি, গেলে গেছে আমার কি, কিন্তু মন কি আর এত সহজে মানে? সেদিন দুপুরের পর থেকে বাড়িতে একের পর এক ছোটোখাটো দুষ্টুমি চলতে লাগলো। তুবা এসে রোজার পাশে বসে বলল, ছাদে চল লুডো খেলি। মুড নেই। তাহলে চল গল্প করি। মুড নেই। মিরান এসে রোজার বেডে বসে পাশ থেকে বলে উঠল, তুবা তাহলে চল তুরজানের কথা বলি, সাথে আরিয়ানেরও কথা বলবো। রোজা কটমট করে তাকালো, চুপ কর, আমরাও কিন্তু অনন্যার কথা বলবো। সবাই হেসে উঠল। রাফিয়া মুসকে এসে বলে, এই মেয়ে তো পুরো অন্য লেভেলে রাগ নিয়ে বসে আছে, তা হঠাৎ আমার রাগের কারণ? রোজা উঠে চলে যেতে গেলে তুবা তার হাত টেনে বসিয়ে দিল, এইভাবে হবে না, আমরা ঠিক করেছি তোর এই গোমরা মুখ ঠিক করবই। আমাকে ঠিক করার দরকার নেই, আমি ঠিকই আছি। আমাদের দরকার আছে, আমাদের এই ঠিক হচ্ছে না। তাদের এই টানাটানিতে রোজা বাধ্য হয়ে ছাদে গেল। তুবা মিরানের ঝগড়াঝাটি, আড়াজের দুষ্টুমি, কখন যে সময় কেটে যাচ্ছিল বুঝতেই পারছিল না। কিন্তু হঠাৎ বিকেলের দিকে খেয়াল করে তুরজান এখনো ফেরেনি। মনে মনে বলল, রোজা ভার্সিটি কি এখনো ছুটি হয়নি? সন্ধ্যার পর তাজারুল নেওয়াজ সবাইকে ডেকে বললেন, তুরজান 3 দিনের জন্য বাইরে গেছে তার ব্যবসার কাজে। রোজার বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা হয়ে গেল। 3 দিন, কিন্তু মুখে কিছু বলল না। তুবা পাশে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, তুই জানতিস না ভাইয়া বিজনেসের কাছে যাচ্ছে? রোজা মাথা নাড়ল, অদ্ভুতভাবে তাকালো তুবার পারে। মিরান হেসে বলল, দেখলি বনু কত ইম্পর্টেন্ট, তুই বলেই যায়নি। রোজা এবার রাগে বলল, আমাকে বলে যাওয়ার কি আছে? তোমরাও যা, আমিও তাই, আমাকে এক্সট্রা করে বলে যাওয়ার কি আছে? কথাটা বললেও নিজের গলার কাঁপন সে লুকাতে পারল না। তাজারুল নেওয়াজ আর মোস্তফা নেওয়াজ ডিনার শেষ করে উঠে গেছেন। মিরান আর রাফেজও উঠে যেতে রাফিয়া বলল, রোজা ভাবি কিছু বলবা? সব যেহেতু ভাগ্যের জোরে হচ্ছে, সেহেতু জেদ না দেখানোই ভালো নয় কি? বুঝিনি, বিয়ের ব্যাপারটা চেপে যাওয়া কি তোর ঠিক হয়েছে? আমাদের জানালি না কেন? রোজা লজ্জায় আড়ষ্ট হয়ে যাচ্ছে। কি বলবে, হিটলারটা তাকে একরকম একটা জায়গায় ফাঁসিয়ে দিয়ে চলে গেল। অশুদ্ধ পুরুষ তো রোজা এমনি এমনি বলে না। রোজাকে চুপ থাকতে দেখে রাহেলা নেওয়াজ বলল, হয়েছে, আর লজ্জা পেতে হবে না, যা হয়ে গেছে হয়েই গেছে। আর আমাদের দাদুভাই হীরের টুকরো, বিয়ে যেভাবেই হোক আমরা খুশি হয়েছি। রাহেলা নেওয়াজের অ্যাক্টিং দেখে পুরো মনে হচ্ছে তিনি রোজা তুরজানের আগের বিয়ের কথা জানতেন না, নতুন বিয়ে হয়েছে, তাই এমন যুক্তি দিচ্ছে। তুবা রাহেলা নেওয়াজের দিকে তাকে বিড়বিড় করে বলল, ড্রামা কুইন। রাহেলা নেওয়াজ কথা ঘুরিয়ে বললেন, যেহেতু বিয়ে হয়ে গেছে আর বাড়ির ছোট বড় সবাই জেনেও গেছে, সেহেতু আজ থেকে সব রুম রোজার জন্য বয়কট করা হলো। রোজা মুখ গোমরা করে বলল, তাহলে আমি থাকবো কোথায়? রাহেলা নেওয়াজ নিজের রুমে যেতে যেতে বলল, বরে এর অত বড় রুম থাকতে বলছিস, থাকবি কোথায়? হায় রে বাঙালি, নিজের থেকে পরের ভালো বেশি বেশি বোঝে। তারপর থেমে বলল, যারে যা বলছি মনে থাকে যেন। তারপর হালকা কথাবার্তা বললে সবাই খাওয়া শেষ করলো। রোজা এখনো খাবার নিয়ে ঝিমোচ্ছে। তানিয়া নেওয়াজ এসে বলল, আম্মু
বড় আম্মু কিছু বলবা? অত কিছু ভাবার দরকার নেই, যা হয়ে গেছে তা নিয়ে অত ভেবে লাভ কি? আমার ছেলে কিন্তু অতটাও খারাপ না যে তার সাথে সংসার করা যায় না। তার থেকে বরং খেয়ে উঠে ঘুমিয়ে পড়। আম্মুরা যা করে তা কিন্তু শাশুড়িও করে না। রেহানা নওয়াজ বলল, আর শাশুড়ি যা সহ্য করে তা কিন্তু চাচি শাশুড়িরা সহ্য করে না। বলে রোজাকে তাড়া দিলেন খাবার শেষ করার জন্য। কিছুটা অস্বস্তি নিয়ে ডিনার শেষ করে রুমে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো। কি অদ্ভুত আচরণ সবার, যেন সামান্য কিছু হয়েছে। তুবা দৌড়ে গিয়ে রোজাকে থামিয়ে দিয়ে বলল, রোজা, এভাবে টেনে ধরার কি আছে? কিছু না। তুই কি একা থাকতে ভয় পাস? আজই প্রশ্ন। তুই জানিস না মনে হচ্ছে, আবার জিজ্ঞাসা করছিস? না, চারিদিকে কত ঘটনা ঘটে যায়, কত কিছুই জানি না, তাই বলছি নতুন করে ভয়টায় পাচ্ছিস কিনা। রোজা অগ্নিদৃষ্টি দেখে তুবা বলল, এখানে একটু দাঁড়া, আমি রুম থেকে আসছি। চল, আমিও যাচ্ছি। এই না না, তুই এখানে থাক, আমি আসছি, এখান থেকে একদম নড়বি না। বলেই তুবা রুমের দিকে গেল। রোজা অবাক ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। সবাই কি করতে চাইছে? তুবা দরজার সামনে গিয়ে তুরজানের রুমের চাবি নিয়ে রোজার দিকে ছুড়ে দিল। রোজা ক্যাচ ধরতেই দেখল চাবির রিং। তুবা দরজায় দাঁড়িয়ে বলল, আম্মুর কাছে এই এক্সট্রা চাবি ছিল, তো আমি কি করব? আর কিসের চাবি এগুলো? ভাইয়ের রুমের। আম্মু তার বৌমাকে দিতে বলল, গুড নাইট ভাবি, এনজয় ইয়োর পার্সোনাল রুম। বলে রুম আটকে দিল। এই বাড়িতে এক্সট্রা যা রুম আছে তাও তালা দেয়া। নিশ্চয়ই এই বুদ্ধি রাহেলা নেওয়াজের। তিনি ওই সময়ে এই জন্যে ওই কথা বললেন, মানে সবার দরজা বন্ধ। রোজা হতাশে বাধ্য হয়ে তুরজানের রুমের সামনে গিয়ে দাঁড়ালো। তালা খুলতেই সেই পারফিউমের তীব্র গন্ধ নাকে এসে পৌঁছালো। রুমে এর আগেও এসেছিল, তাই বাল্ব জ্বালাতেই চোখে পড়ল তুরজানের গোছানো রুম। রোজাও এতটা গোছানো নয়, তবে এখন সবকিছু ভাবতে পারছে না, ঘুম আসছে ভীষণ, তাই কিছু না ভেবে শুয়ে পড়ল তুরজানের বেডে। রোজা বারবার ফোন হাতে নিচ্ছে, আবার রেখে দিচ্ছে। কল করবে না করবে, আমি কেন কল করব, এই ভাবনায় নিজেকে আটকে রাখলো। রাতে ঘুম আসতে দেরি হলো। অজান্তেই মনে পড়ল ঝড়ের রাতে তুরজানের সেই শক্ত বাহু। চোখ বন্ধ করতে বুকটা কেমন হালকা ব্যথা করলো। আজ তুবা জোর করে রোজাকে নিয়ে রান্নাঘরে গেল। চল, আজ তুই রান্না করবে। আমি? হ্যাঁ, তোর জামাই আসলে খাওয়াবি না? রোজা চুপ হয়ে গেল। এরা কি শুরু করেছে? রাফিয়া মুচকে এসে বলল, আমরা কিন্তু সব বলবো, তুই কেমন রান্না করিস। এবার সর, জলদি আয়, একটু সাহায্য কর, তাহলেই হবে। রোজা বাধ্য হয়ে রান্নার কাজে সাহায্য করতে লাগলো। মাঝে মাঝে নিজেই থেমে যাচ্ছে। উনি কি খেতে পছন্দ করে, এই প্রশ্নটা মাথায় আসতেই নিজে অবাক হলো। দেখতে দেখতে 3 দিন পার হলো। আজকে তুরজান হয়তো বাড়িতে আসবে। আজ আর নিজেকে সামলাতে পারছে না। বিকেল থেকে গেটের দিকে বারবার তাকাচ্ছে। নিজেই নিজের কাজে অবাক হচ্ছে তুবা। পাশ থেকে বলল,